বললে যারা অনলাইনে আছিস কি হবে একবার। আচ্ছা যারা অনলাইনে আছে সবাই কিন্তু আনসার করবি, হ্যাঁ ওকে। চল ফার্স্ট কোয়েশ্চেনের আনসারটা বল কি হবে, যে নিম্নলিখিত কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে? কি হবে রে বল সবাই? নেফ্রন। আচ্ছা এবার চলে আয়, দেখ এখান নেফ্রন থেকে আমরা একটা কোয়েশ্চেন পড়েছিলাম যে আমাদের বৃক্কের বৃক্কের গঠনগত এবং কার্যগত এককে কি বলে থাকি আমরা? কি বলে থাকি? নেফ্রন বলে থাকি। আচ্ছা নেফ্রনের স্ট্রাকচারটা যদি আমরা দেখি ভালো মতো, এটা কি একটা নেফ্রন না, তাই না? নেফ্রনের এই একটা স্ট্রাকচার হয়, হ্যাঁ কি না? এখানে একটা স্ট্রাকচার আছে, এবার এখান থেকে একটা স্ট্রাকচার বলি, এই যে এখান থেকে একটা, এই পোর্শনটার বাকি এখানে আর একটা স্ট্রাকচার আছে, বুঝতে পারলাম। আচ্ছা এই স্ট্রাকচারটার নাম কি? এই স্ট্রাকচারটার নাম কি? হ্যাঁ একসঙ্গে থাকে, তাই না? একসঙ্গে কি বলতাম? ম্যালপিজিয়াম কর্পালস বলতাম, তাই না? হ্যাঁ কি না? চল বসে যা। তাহলে এই দুটোকে মিলে ম্যালপিজিয়াম কর্পালস বলতাম, যেটা এই যে এই অংশটা দেখতে পাচ্ছি সবাই, দেখ রে ভালো মতো, এই পোর্শনটার নাম কি? এই পোর্শনটার নাম কিন্তু গ্লোমেরুলাস। কি বললাম? গ্লোমেরুলাস হলো। আচ্ছা গ্লোমেরুলাসকে ঘিরে একটা একটা কি একটা ক্যাপসুলের মতো একটা অংশ আছে, যাকে আমরা কি বলে থাকি? বোম্যান ক্যাপসুল। আচ্ছা এই গ্লোমেরুলাসের কাজ কি? ফিল্টার করা, তাই না? আচ্ছা যদি বলি আমরা বাউম্যান ক্যাপসুলের কাজ কি, কি কাজ হবে? ও ফিল্টার করা কাজ, একদম হ্যাঁ। মানে ব্যাপারটা ব্যাপারটা কি হয়, এ ফিল্টার করে, ফিল্টার করার পর কোনো কোনো জিনিস যেটা আমাদের কি রিঅ্যাবজর্পশনের দরকার হয় সেটা ও করে নেয়, তারপর যেটা ইউরিন যেটা তৈরি হচ্ছে আস্তে আস্তে পাঠিয়ে দেয় নিচে, আর ভালো জিনিসগুলো অ্যাবজর্ব হয়ে যায়, বুঝতে পারলাম তো? এবার কি হলো, এখান দিয়ে যে পোর্শন দিয়ে আসছে, যে আসছে ইউরিন গুলো, তো এই যে পোর্শনটা যেটা দেখতে পাচ্ছি এর কিন্তু একটা নাম আছে, এর নাম কি বলতো? প্রক্সিমাল কনভুলেটেড টিউব, বা যেটাকে আমরা কি বলতাম? সংবর্তী। কি বলে এই জায়গাটার নাম? সংবর্তী। কি রে? এই তো হ্যাঁ নিকটবর্তী, যেটা পার্শ্ব মানে যেটা নিকটবর্তী অ্যাকচুয়ালি। আর যেটা এই পোর্শনটাকে কি বলে বলতো? দূরবর্তী। কথাটা বুঝতে পারলাম তো? যেটা ডিস্টাল কনভুলেটেড কি বলা হয়? টিউব বলা হয়। তাহলে কটা বললাম বল? আমি অংশগুলো আরেকবার রিভাইজ করছি দেখ। আচ্ছা এই পোর্শনটার নাম কি বল? সবাই বলবি কিন্তু, বল এটা কি? ঘিরে যে আছে তার নাম কি? কি নাম বললাম? আচ্ছা এবার দেখ, এই যে পোর্শনটা ইউরিন যেখান দিয়ে আসছে, এখানে এই যে পোর্শনটা যেটা কাছে আছে তার নাম কি? নিকটবর্তী, বা যেটাকে আমরা কি বলে থাকি? প্রক্সিমাল। কি বলে থাকি? প্রক্সিমাল। আচ্ছা যেটা দূরে আছে তাকে কি বলে থাকি? ডিস্টাল বা দূরবর্তী, দূরবর্তী নালিকা যেটা। আচ্ছা এর মাঝখানে একটা ইউ আকৃতি অংশ দেখতে পাচ্ছি, এর নাম হচ্ছে হেনরির লুপ। কি বললাম? হেনরির লুপ। পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন দেয় যে হেনরির লুপ আমরা কোথায় দেখতে পাই? কোথায়? এই নেফ্রনে দেখতে পাই। তারপর এই যে ইউরিন গুলো, এখানে তো রিঅ্যাবজর্পশন হয়, অনেক প্রসেস চলে, তো এবার এখানে গিয়ে কোথায় পৌঁছে দেয় ও? যেটাকে আমরা বলি সংগ্রাহী নালিকা। তো এখানে এই সংগ্রাহী নালিকার মধ্যে ইউরিনটা আসে, এসে কি করে বলতো? কোথায় পৌঁছে দেয়? ইউরিনারি ব্লাডারে পৌঁছে দেয়, বুঝতে পারলাম? কোথায় পৌঁছে দেয়? ইউরিনারি ব্লাডারে, বুঝলাম? তাহলে দেখ আরেকবার জাস্ট শুনবি কিন্তু, নামগুলো বলবি জাস্ট একবার। এর নামটা কি বল? আমি পয়েন্টগুলো বলবো 1 2 করে। এর নাম কি বল? এর নামটা বাইরেরটা এটা বলে ফেল। আচ্ছা এই ইউ আকৃতিটা বল, এটা বল কি হবে? আচ্ছা এখানে কি হবে? এটা বুঝতে পারলাম, বুঝলাম। তারপর কোথায় যাবে ইউরিনটা? কোথায় যাবে? ব্লাডারে যাবে, ইউরিনারি ব্লাডারে, বুঝতে পারলাম। এবার ইউরিনারি ব্লাডারে গিয়ে স্টোর হতে থাকবে, তাই না? ইউরিনারি ব্লাডারে কি হতে থাকবে? স্টোর হতে থাকবে, এবং স্টোর হতে 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 যখন আমাদের ইউরিন বের করার ইচ্ছা জাগবে, ইচ্ছা জাগবে তো, হ্যাঁ সেই সিগন্যালটা কে দেয় বলতো? হ্যাঁ হ্যাঁ কোথায় আছে ওটা? অর্থাৎ ব্রেনে একটা আমাদের ইয়ে আছে, একটা পার্ট আছে, ব্রেনের পার্ট, ব্রেন একটা ব্রেনের অংশ, ঠিক আছে? সে কি করে? সিগন্যাল দেয় যে তোমার ইউরিনারি ব্লাডার ফুল হয়ে গেছে, এবার তুমি ইউরিনটা সিক্রেট করো। কথাটা বুঝতে পারলাম? এবার দেখ, এবার সিক্রেট করাটা হচ্ছে কি বলতো? সেখানে একটা পেশি আছে, আমি অনেকবার বলেছি কিন্তু, যে পেশিটার উপর আমাদের নিয়ন্ত্রণ আছে, তাই তো? যেটার নাম হচ্ছে কি বলতো? ঐচ্ছিক না অনৈচ্ছিক? কি পেশি রে? ঐচ্ছিক পেশি, যার নাম কি বললাম? স্ফিংটার পেশি, বুঝতে পারলি তো? ধর এটা হচ্ছে ব্লাডার, আর এখানে হচ্ছে ধর ইউরিনটা বেরোবে এখান দিয়ে, মাঝখানে এখানে কি থাকবে? একটা পেশি থাকবে, আর এই পেশিটা ওপর আমাদের কন্ট্রোল আছে, যার নাম হচ্ছে স্ফিংটার পেশি। বুঝতে পারলাম? আশা করি বুঝে নিয়েছি।
আচ্ছা, এই কিডনিটার স্ট্রাকচারটা দেখবো আর একটু ভালো মতো। এই যে কিডনি, হ্যাঁ, এই কিডনির স্ট্রাকচারের মধ্যে ওপরে ওপরে একটা গ্রন্থি থাকে, ঠিক আছে, ওপরে একটা গ্রন্থি থাকে। এই গ্রন্থিটার নাম কি বলবো? একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থাকে। কি হবে বলতো? অ্যাড্রিনালিন গ্ল্যান্ড হবে। কি হবে? অ্যাড্রিনালিন গ্ল্যান্ড। এবং একে যেহেতু রেনালের ওপরে থাকে তার জন্য একে সুপ্রারেনাল বলা হয়। কি বলা হয়? সুপ্রারেনাল বলা হয়। আচ্ছা, এখান থেকে দুটো টার্ম আমরা পড়বো, একটা হচ্ছে পেলভিস। পেলভিস, পেলভিস আমরা কোথায় দেখতে পাই? কিডনিতে। কোথায় দেখতে পাই বল? কিডনিতে। আরেকটা প্যাপিলা, প্যাপিলা, প্যাপিলা কোথায় দেখতে পাই? কোথায় দেখতে পাই? কিডনিতে। এই টার্মগুলো কিন্তু আমরা জানবো, বুঝতে পারলাম তো? এই প্যাপিলা আর পেলভিস এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট টার্ম, পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করে বসে। ওকে, আচ্ছা, তাহলে বুঝতে পারলাম কোয়েশ্চেনটা কি ছিল। নিম্নলিখিত কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে? তাহলে কি হলো উত্তর? নেফ্রন। কি হলো? নেফ্রন। আশা করি বোঝা গেল। হ্যাঁ, বুঝতে পেরেছি তো সবাই? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা বলবো, কি হবে? হ্যাঁ হ্যাঁ, এখানে কি উত্তর দেবো? একদম সোজা কোয়েশ্চেন। আচ্ছা, যারা অনলাইনে আছিস বল উত্তরটা কি হবে? 2 নাম্বারটা। 2 নাম্বারটা বল কি হবে? বলে আনসার কর। আচ্ছা দেখ, মন দিয়ে শুনবো। বলেছে যে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন নেই বা থাকে না, নিউট্রন থাকে না, সেটি হলো। তোরা সবাই উত্তর সঠিক দিয়ে দিয়েছিস কিন্তু। হ্যাঁ, উত্তরটা কি হবে? উত্তর কিন্তু হবে হাইড্রোজেন। কি হবে? হাইড্রোজেন। আচ্ছা, তাহলে একটু একটু বুঝে নি। দেখ, নাইট্রোজেনের কথা যদি বলি, নাইট্রোজেন, নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? কত হবে? কত হবে? 7। 11 না, সোডিয়ামের 11। আচ্ছা, এখানে ধর 14 আছে, তাহলে এখানের প্রোটন সংখ্যা কত? কত রে? প্রোটন সংখ্যা কত? 7। নিউটন কতগুলো আছে? বিয়োগ করলে কত বেরোবে? 7। কিন্তু আমাদের বলেছিল নিউটন থাকবে না, তার মানে এই নাইট্রোজেন তো একদম হবে না। হবে কি? না। তারপরে যদি আমরা হিলিয়ামে চলে আসি, হিলিয়াম কি হয়? 2He4। মানে এখানেও প্রোটন কটা আছে আর নিউটন কটা আছে? বল রে, নিউটন কটা? 2টা। এখানে কি হবে বল? এখানেও, এখানেও আমাদের নিউট্রন আছে। নিয়নে চলে আয়, নিয়নের অ্যাটমিক নাম্বার কত রে? 10, তাই না? তাহলে এর মাস নাম্বার কত? মাস নাম্বার ধর, এখানে আমি ধর 20 ধরলাম, ধর 20 ধরলাম, ডবল। তাহলে এখানে নিউটন কতগুলো? 10। আর প্রোটন কতগুলো? 10। কথাটা বুঝতে পারলাম তো? তার মানে উত্তর আমার কি দাঁড়ালো? হাইড্রোজেন। এবার আমি একটু একটু বলি যে হাইড্রোজেনের 3টে আইসোটোপ আছে। কটা আইসোটোপ আছে? কি কি? প্রথমেটা দেখতে পাচ্ছি পোট্রিয়াম, দ্বিতীয়টা কি আছে? ডিউটেরিয়াম, আর 3 নাম্বারটা কি আছে? ট্রিটিয়াম, তাই না? আচ্ছা, আমাকে বল যে এই যে হাইড্রোজেন যেটা পিরিয়ডিক টেবিলের কোথায় থাকে? হাইড্রোজেনটা কোন গ্রুপে থাকে? কোন গ্রুপ? গ্রুপ 1 নাম্বার গ্রুপ। 1 নাম্বার গ্রুপকে আমরা কি বলে থাকি? কি বলে থাকি? ক্ষার ধাতুর গ্রুপ। আচ্ছা, ঠিক আছে, তাহলে ও যদি ক্ষার ধাতুর হয়, এবার বল নাইট্রোজেন কত নাম্বার গ্রুপে আছে? আচ্ছা, তোরা কনফিউশন করিস না, আগে বল আমাকে নিয়ন কোথায় আছে? কততে আছে? গ্রুপ 18তে আছে। হিলিয়াম কততে আছে? গ্রুপ 18তেই আছে। ভুলাচ্ছিস কেন? ভুলাবি না। হাইড্রোজেন কততে আছে বল? গ্রুপ 1-এ আছে। আচ্ছা, নাইট্রোজেনে চলে আয়। তার মানে আমি দেখতে পেলাম 18তে, তো 18-এর যে গ্যাস, 18-এর যে গ্রুপ, সেটাকে আমরা কি বলে থাকি বল একবার? নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস, একই না? তাহলে 17-য় চলে যা না, 17টাকে কি বলি আমরা? হ্যালোজেন। হ্যালোজেন বলি। 17কে কি বলি বল? হ্যালোজেন। এবার চলে আগেরটাই চলে আয়, কি হবে? চ্যালকোজেন। ওটা কি? প্রথমে কে থাকে চ্যালকোজেনে? বল রে। অক্সিজেন। অক্সিজেন 8-এ, তার আগেরটা কি হবে তাহলে? 7। কি হয়? নিক্টোজেন। নিক্টোজেন। তাহলে নিক্টোজেন কি হবে? কত নাম্বার গ্রুপ হবে বল? কত হবে রে বল এবার? বুঝতে পারলাম তো? তাহলে কত নাম্বার গ্রুপ দাঁড়ালো? 15 নাম্বার। তাহলে গ্রুপ নাম্বার কত এটা? 15। বুঝতে পারলাম তো? ভুলাবো না কিন্তু। ওকে, আচ্ছা, এবার যেটা বলছিলাম, এই যে এটা দেখতে পাচ্ছি পোট্রিয়াম, এর কতগুলো প্রোটন আছে আর ইলেকট্রন আছে বল আমাকে একবার? প্রোটন কটা রে? একটা। নিউটন কটা? দেখ, 1 - 1 মানে কত দাঁড়াচ্ছে? 0। মানে এই দেখ, হাইড্রোজেনের যে আইসোটোপ, পরীক্ষায় যদি কোয়েশ্চেনে হাইড্রোজেন
হাইড্রোজেনের জায়গায় বা এদের জায়গায় যদি এই তিনটে অপশন থাকতো তাহলে কি উত্তর হতো রে? পোট্রিয়াম হতো, কারণ এখানে এর প্রোটন একটা এবং নিউট্রন কটা আছে? একটা। কিন্তু ট্রিটিয়ামের কথা যদি বলি, এখানে প্রোটন একটা, নিউট্রন কটা আছে? দুটা। কথাটা বুঝতে পারলাম কিনা? বুঝেছিস তো? আর আরেকটা কোয়েশ্চেন বলি এখান থেকে, বলতো সবচেয়ে, ঠিক আছে, সবচেয়ে হালকা তেজস্ক্রিয় মৌল কোনটি? কি হবে? এই দেখ, সবচেয়ে হালকা মৌল তেজস্ক্রিয় মৌল। দেখ বলেছিলাম যে তেজস্ক্রিয়তার কারণ বলেছিলাম, মনে আছে? যে তেজস্ক্রিয়তার কারণ পড়তে গিয়ে কি বলেছিলাম বলতো? কি এন বাই পি বা নিউট্রন বাই প্রোটনের রেশিও যদি 1.54 এর থেকে বেশি হয়, এখানে যদি আমি করি নিউট্রন বাই প্রোটন কত হবে বল? কত? 2। মানে দেখ 1.5 এর থেকে বেশি, হ্যাঁ কি না? তার মানে এই যে ট্রিটিয়াম আছে, এই ট্রিটিয়ামটা কি তাহলে? তেজস্ক্রিয় মৌল। ট্রিটিয়ামটা কি? তেজস্ক্রিয় মৌল, হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম সবচেয়ে হালকা তেজস্ক্রিয় মৌল কি হবে? ট্রিটিয়াম। আচ্ছা, এবার একটা কোয়েশ্চেন বলি, যে এরা তিনটা তো আমরা বললাম আইসোটোপ, হ্যাঁ কি না? বললাম না? তাহলে এবার হ্যাঁ, তাহলে আমাকে একটা কোয়েশ্চেনের আনসার বলতো যে আইসোটোপ কাকে বলে? যাদের প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যা আলাদা। এবার আমি কোয়েশ্চেনটা একটু কিছু অ্যাড করছি, তার আগে আমি লাগালাম একই মৌলের বা ভিন্ন মৌলের। এবার বল কি হবে? একই মৌল হবে না ভিন্ন মৌল হবে? একই মৌল হবে। কেন? কেন? কারণ প্রোটন সংখ্যা এক হতে হবে। আমি যদি ভিন্ন মৌল নিয়ে নিই তাহলে তোমার প্রোটন সংখ্যা আলাদা হয়ে যাবে। বুঝতে পারলাম তো? মানে কোয়েশ্চেনে কিন্তু এই পয়েন্টটা থাকে, মানে যখন স্টেটমেন্ট ওয়াইজ কোয়েশ্চেন বেশি দেয় তো আজকাল, ওখানে বলে দেবে কিন্তু একই মৌলের প্রোটন সংখ্যা সমান, ভিন্ন মৌলের প্রোটন সংখ্যার সংখ্যা ওটাও কিন্তু সমান দেবে, মানে অপশনে থাকবে, কিন্তু ভিন্ন মৌলের তো হয়ই না। বুঝলাম? মানে আবেগে আনসার দেবো না, কিন্তু আমরা একটু বুঝে নেবো কিন্তু ওই জায়গায়। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, এই কোয়েশ্চেনটার উত্তর দেওয়ার চেষ্টা কর, কি হবে বল? অনলাইনে যারা আছিস আনসার গুলো কর। কি হবে? 4 গুণ। শিওর? বাহ, দেখি তাহলে কি বলেছে। দেখ এই কোয়েশ্চেন গুলো কিন্তু রিপিট কোয়েশ্চেন, কিন্তু রিপিট হচ্ছে কিন্তু, বুঝতে পারলাম তো? আচ্ছা, বলেছে একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি কি হবে? আচ্ছা, আমাকে একটা কথা বলতো, এই যে গতিশক্তি, আচ্ছা গতিশক্তি কি জিনিস? দেখ গতিশক্তি, তাই না? মানে একটাকে আমরা কি বলি? কাইনেটিক এনার্জি, এটা কি বলি রে? পোটেনশিয়াল এনার্জি, তাই না? তাহলে এই যে কাইনেটিক এনার্জি বা গতিশক্তির একটা সূত্র আছে, কি বল? হাফ হাফ এম ভি স্কয়ার, হ্যাঁ কি না? হ্যাঁ কি না রে? আর আমি যদি বলি এই স্থিতিশক্তি, এই স্থিতিশক্তি বের করারও একটা ফর্মুলা আছে না রে? কি বলতো? এম জি এইচ। কি হবে বল? এম জি এইচ, হ্যাঁ কি না? আচ্ছা, একটা কথা বলবো, মন দিয়ে শুনবি, যে এই যে যেটা গতিশক্তি বের করার, গতিশক্তি, তাই না? আমাকে কোয়েশ্চেন কি বলেছে আগে দেখ, শুনে কোয়েশ্চেনটা আগে বের করে নি। কোয়েশ্চেন বলেছে আমার বেগ যদি দ্বিগুণ বৃদ্ধি পায়, তাহলে বেগ যদি, এটা তো কিছু বলেনি, হ্যাঁ কি না? আমার বেগ শুধু বাড়বে, আমি যদি দ্বিগুণ বাড়িয়ে দিই তাহলে কি হচ্ছে? 2 দুগুণে কয় গুণ বাড়ছে? 4 গুণ বাড়ছে। তাহলে আমরা উত্তর তো পেয়ে গেলাম, কারণ এখানে আমরা এটাকে যদি স্কোয়ার করি কি পাবো? 4 ভি স্কোয়ার পাবো না? তার মানে 4 গুণ বাড়লো। তাহলে আমাকে কালকে গিয়ে যদি কোয়েশ্চেন দেয় বেগ যদি 3 গুণ বাড়ে, তাহলে কি করব? 3 গুণ বাড়লে কি করব? কত হবে? 4 গুণ বাড়লে, 5 গুণ বাড়লে, গল্পটা বুঝবো কিন্তু এবার। হ্যাঁ, এবার আমার যদি বেগ স্থির থাকে, যদি আমার ভর বাড়ে, ভর যদি দ্বিগুণ বাড়ে, গতিশক্তি কত বাড়বে? দ্বিগুণই বাড়বে। বুঝতে পারলাম তো? আমি আগেও কিন্তু বলেছি, ভুল করবো না কিন্তু, পরীক্ষায় অঙ্ক করবো না এগুলো, এগুলো করা মানে সময় নষ্ট করা কিন্তু। হ্যাঁ, কারণ দেখ এখানে বুঝতেই পারছিস, এ যদি দ্বিগুণ বাড়ে তার মানে কি ভ্যালুটা শুধু দ্বিগুণই বাড়ছে, কারণ এখানে তার স্কোয়ার তো আর কিছু নেই। বুঝতে পারলাম কিনা? তাহলে ধর এ যদি 4 গুণ বাড়ে, কত হবে? 4 গুণই বাড়বে। বুঝতে পেরেছি তো? আরেকটা কোয়েশ্চেন ধরবো। হ্যাঁ, এই যে আমি এখানে কি করছি? দাঁড়িয়ে আছি না? দাঁড়িয়ে আছি তো, বল আমার গতিশক্তি কত? কত রে? 0। কেন 0 হলো? কারণ এখানে বেগ 0, ভি 0। বুঝতে পারলাম? বুঝলাম? বুঝলাম রে? আচ্ছা, এবার চলে আয়, দেখ আমরা যদি স্থিতিশক্তিতে আসি, স্থিতিশক্তি কি জিনিস? সেখানে কি কি আছে বল? মাস আছে, আর কি আছে রে বল? জি। গ্র্যাভিটি আছে, আর কি আছে রে? এইচ আছে, মানে হাইট আছে। চলো, হয়েছিল, হচ্ছে, মন দিয়ে শুনবো কিন্তু, দেখ রে আমি যা বলছি। আচ্ছা, একটা বস্তু নিলাম আমি, বা এই যেখানে ইট দেখতে পাচ্ছিস, ইট দেখতে পাচ্ছিস তো নিচে পড়ে আছে যেটা,
আচ্ছা এই ইটটার যদি বলি যেটা ফ্লোরের মধ্যে, এটা ধর আমার একটা ফ্লোর, এই ফ্লোরের মধ্যে ধর একটা ইট আছে, ইট রাখা আছে, হ্যাঁ চলে আয়, ইট রাখা আছে। এই যে ইটটা যেটা দেখতে পাচ্ছি, এই ইটের স্থিতিশক্তি কত বল, ইটের স্থিতিশক্তি কত, কত হবে 100। দেখ যারা যারা যে 100 বললি আমাকে আগে বলে দে তুই, এখানে আমি বললাম এটা ধর 10 গ্রাম বললাম, আমি 10 গ্রাম বললাম, এর হচ্ছে জি এর মান দিয়ে দিলাম, আমি ধর 10ই দিলাম 9 পয়েন্ট, হ্যাঁ আচ্ছা এটাকে কেজি নিয়ে নিই, 9.8 হয়তো, আমি এখানে 10 দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এবার কি করলাম, হাইট কত আমাকে বলে ফেল, হাইট কত হবে রে, হাইট কত হবে রে বল, বল নয়ন, হাইট কত, 0। আর হাইট যদি 0 হয় তোর যত বড়ই ডেটা হয়ে যাক রেজাল্ট কি হবে, রেজাল্ট কি পাবে বল, বুঝতে পারলি তো, বুঝতে পারলাম। বলতো কেউ একজন, তুই ধর 2 তলায় থাকিস, 2 তলায় বেশি স্থিতিশক্তি হবে না 5 তলায় বেশি স্থিতিশক্তি হবে, কত তলায় হবে, কেন হলো বলতো, কারণ হাইট বেড়ে যাচ্ছে, কারণ দেখ হাইট বেড়ে যাচ্ছে আর হাইটের গুরুত্বটা অনেকটা বেশি, বুঝলাম কি বুঝলাম না, বুঝে নিয়েছিস, চলে আয় একটু একটু ভালো মতো দেখবো। দেখ এই যে একটা মেয়ে, এখানে দেখ একটা বল ধরে আছে, ধরে আছে না, তাহলে বলটা যেহেতু ধরে আছে এখানে ওর কি থাকবে বলতো, পোটেনশিয়াল এনার্জি না কাইনেটিক এনার্জি, মানে স্থিতিশক্তি না গতিশক্তি, কি হবে রে বল, স্থিতি না গতি, স্থিতিশক্তি। কেন, কারণ বলটার মধ্যে কোনো বেগ নেই, বুঝলাম, এবং বলটা দেখ একটা হাইটে আছে, একটা উচ্চতায় আছে, বুঝতে পারলাম, বলের একটা এমও পাবো এবং এখানে জি তো অবশ্যই আছে, তার মানে আমি এই যে ধর একটা উঁচু বিল্ডিং এর ওপর যদি একটা মেয়ে দাঁড়িয়ে থাকে বল নিয়ে, বা বল নিয়ে দাঁড়িয়ে আছে, বলের মধ্যে যদি বলি স্থিতিশক্তি আছে না নেই, বলো আছে, এখানে যদি বলি গতিশক্তি কত, কি হবে রে, গতিশক্তি 0 হয়ে যাবে, হ্যাঁ কি না বল, কারণ এখানে বেগ নেই। তাহলে দেখ কোনো একদম সর্বোচ্চ একটা জায়গায় যেখানে চলছে না কোনো কিছু, চুপচাপ আছে, সেখানে স্থিতিশক্তি কি হয়, স্থিতিশক্তি কি হয়, ম্যাক্সিমাম হয়, আমি যেটা বলতে চাইছি স্থিতিশক্তি কি হয়, ম্যাক্সিমাম হয়, আর তোর হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কি হয়, একদম মিনিমাম মানে 0 হয়ে যায়, বুঝতে পারলাম। এবার ধর বলটাকে আমি ছেড়ে দিলাম, বলটা ছাড়লাম, একটা মাঝখান বরাবর জায়গায় আসলো, এই বরাবর কি হয় বলতো, এর মধ্যে স্থিতিশক্তিও থাকে গতিশক্তিও থাকে, এবং দেখ ব্যাপারটা কি হয় বলতো, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি সমান সমান কি হয় বলতো, ধ্রুবক হয়। মানে কি ব্যাপারটা, মানে হচ্ছে আমি একদম ওপরে, এখানে যদি আমার স্থিতিশক্তি, ব্যাপারটা বুঝবি কিন্তু, একদম ওপরে যদি আমার স্থিতিশক্তি যদি 100 হয়, তার মানে মাঝখান বরাবর আমার হচ্ছে তোর স্মৃতিশক্তি যোগ গতিশক্তিও কত হবে বলতো, 50 আর 50 কত হবে রে, 100ই হবে, বুঝতে পারলাম কিনা ব্যাপারটা বল, মানে দুটো মিলে আমার একই ভ্যালু থাকবে, হলো। এবার চলে বলটা পড়তে 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 গিয়ে একদম কি হলো, এই ল্যান্ডে ছুবে ছুবে প্রায়, কি বললাম বল, টাচ করবে করবে প্রায়, করেনি ধর, জাস্ট করবে করবে, ওই মুহূর্তটাই, ওই মুহূর্তটাই গতিশক্তি কি থাকে বলতো, ম্যাক্সিমাম থাকে, সবচেয়ে বেশি থাকে, আমার কথাটা বুঝতে পেরেছিস আশা করি, গতিশক্তি সব থেকে বেশি থাকে, কখন থাকে বল, যে ল্যান্ডে জাস্ট টাচ করবে সেই মুহূর্তে, এবং সেই মুহূর্তে কি হয় বলতো, সেই মুহূর্তে কিন্তু আমাদের কি স্মৃতিশক্তি কি হয়ে যায়, কমে যায় বা 0 হয়ে যাবে, একদম টাচ জাস্ট করছে প্রায়, মানে হাইট নেই বললেই চলে সেই জায়গায়, বুঝলাম। তার মানে সেই জায়গায় আমার কাইনেটিক এনার্জি কত হয় বলতো, ধরে 100 হলো, কথাটা বুঝতে পারলাম কিনা বল, ওভারঅল কথাটা বুঝতে পেরেছিস তো, বুঝলি কিনা, তোরা তো এখন আসবি, কি করে বুঝবি, আচ্ছা বুঝতে পেরেছিস, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটার আনসার কত হবে, 4 গুণ হবে। আচ্ছা এবার দেখ আমি কয়েকটা কথা বলবো এখান থেকে, আবার বলেছে কোন বস্তুর কার্য করার সামর্থ্যকে আমরা কি বলে থাকি, শক্তি বলে থাকি, আমরা পড়েছিলাম, আমরা পড়েছিলাম কি বলবো কয়েক হাজার সাল পেলে, যে শক্তি এবং কার্যের কি হয়, একক কি হয়, সেম হয়, পড়েছিলাম না, তাহলে বলে ফেল শক্তির একক কি, কার্যের একক কি, সেম হবে, হ্যাঁ কি না, হ্যাঁ কি না রে, হবে তো। এবার দেখ এদের মাত্রা কি বলছে, মাত্রা কি বলেছে, ml2t-2, হ্যাঁ কি না, আমি যদি বলি বের করতো, পারবি না, পারবি তো, বল দেখি, একদম একদম, কি বললো বল, একটু মন দিয়ে শুনবো, বলছে কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ, তার মানে কি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ কি না। এবার আমাকে একটা কোয়েশ্চেন আনসার করবি তোরা, যে বল ফোর্স মানে কি, ফোর্স মানে কি রে, এম এ,
তাই না? হ্যাঁ কি না রে? বল রে। আচ্ছা এবার আমাকে আরেকটা কোয়েশ্চেন করুন, চল। এখানে বল এ মানে কি? ত্বরণ মানে কি? সময়ের সাথে বেগ বৃদ্ধির হার, হ্যাঁ কি না? তাহলে সময়ের সাথে বেগ বৃদ্ধি, বেগ মানে এখানে দু রকম পাবো, একটা বেশি বেগ আর একটা কম বেগ। বুঝলাম কি বুঝলাম না? যেটা বেশি বেগ আমরা কি বলি? অন্তিম বেগ। আর একটা প্রাথমিক বেগ বলি কি না? তাহলে দেখ, আমি যদি প্রাথমিক বেগ অন্তিম বেগ ভি ধরি, বুঝবো কিন্তু, আর প্রাথমিক বেগ ইউ ধরি, নিচে কত হবে তাহলে? টি। কথাটা বুঝতে পারলাম তো? অ্যাকচুয়ালি ওপরে কি হচ্ছে তাহলে? বেগ না? বেগ না? তার মানে এখানে আমি কি লিখতে পারি বলতো? যে বেগ, বেগ বৃদ্ধি বা বেগ বাই সময়। কি লিখতে পারি? বেগ বাই সময়। বুঝলাম কি বুঝলাম না বল? এটুকুটা বুঝতে পেরেছি তো? তাহলে বল এটার এটার আমরা মাত্রা বের করতে পারবো। আমি এটাকে যদি আরেকটু ভাঙি, আরেকটু ভাঙি, আরেকটু ভাঙি, ভাঙবো? এবার বেগ সমান সমান কি হবে? কি হবে রে? সরণ বাই সময়। তাহলে দেখ এখানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, মানে এটা কি একটা ডিস্টেন্স না রে? মানে একটা দূরত্ব না রে? হ্যাঁ কি না? এবার দেখ আমরা মাত্রায় যাব, একটু মন দিয়ে শুনবি কিন্তু। আমি প্রথম থেকে একবার বলে নিই আগে, হ্যাঁ? প্রথম স্টেপটা। আচ্ছা কার্য সমান সমান কি বললাম? কার্য সমান সমান কি বলতো? বল, বল গুণিত কি হবে? সরণ। কি হবে? বল গুণিত কি হবে? বল গুণিত। বুঝতে পারলাম? এবার আমি বললাম যে বল মানে কি? বল মানে কি? কি হবে? ভর গুণিত কি হবে? ভর গুণিত বল রে, ভর গুণিত ত্বরণ। এবার আমি বললাম ত্বরণ মানে কি? ত্বরণ মানে কি? যে বেগ বৃদ্ধির হার বাই কি হবে? বেগ বৃদ্ধির হার বাই। বুঝতে পারলাম? এবার আমি বললাম বেগ মানে কি? বেগ মানে কি? বুঝতে পারলাম তো? ডিসপ্লেসমেন্ট বাই টাইম, সরণ বাই সময়। বুঝতে পারলাম তো এতটুকুটা? তাহলে এত কিছু আমরা জানলাম। এবার দেখ প্রত্যেকটা স্টেপ দেখবো, এখান থেকে আমরা একক পড়বো আর মাত্রাগুলো পড়বো, তাহলে পুরোটা রিভাইজ হয়ে যাবে। ঠিক আছে? কি বললাম বল? আগে আমরা এককও দেখবো আর মাত্রাও দেখবো। চল চলে আয়। আচ্ছা আমি যদি প্রথমে বেগের একক বলি, এটা একটা ডিস্টেন্স না? ডিস্টেন্সের একক কি হবে? এসআই পদ্ধতি। সবগুলো আমরা এসআই পদ্ধতিতে করবো, হ্যাঁ? তাহলে বল এর এসআই একক কি হয়? মানে ডিস্টেন্সের মিটার। আচ্ছা সময়ের এসআই একক কি হবে? কি হবে? তাহলে বেগের একক কি হয়? বেগের এসআই একক কি হয়? কঠিন ছিল না বা কঠিন না এটা? অবশ্য আমরা মুখস্থ করে নিয়েছি, এটা অঙ্ক করতে করতেও আমরা পড়ে নিয়েছি। কিন্তু এবার আমাকে বল এর মাত্রা কি হবে? মাত্রা কি হবে? আচ্ছা আমাকে বল ডিস্টেন্স, কোনো কিছু ডিস্টেন্স, তাহলে আমি এম ইউজ করব, এল করব না টি করব? কি করব? এল। লেন এল, এল, তাই না? তাহলে এখানে কি হবে? এল। আচ্ছা নিচে কে আছে? এটা সময় না? তো সময়ের জন্য আমি কি নেবো? এম এল টি এর মধ্যে কোনটা নেব? তাহলে এই হয়ে গেল আমার টি। তাহলে কি হলো আমার মাত্রাটা? এল বাই টি। কি হলো? এল বাই, এল বাই। বুঝলাম কি বুঝলাম না? তো এটাকে লেখাটা কখনো কিভাবে লেখা হয়? যে এল টি মাইনাস ওয়ান, এই ফর্মেও লেখা থাকে। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছি আশা করি। আচ্ছা এবার চলে আসি, আমি একটু আগে বললাম যে ত্বরণ মানে কি, বললাম না? ত্বরণ মানে কি বললাম? বেগ বৃদ্ধির হার বাই সময় বা বেগ বাই সময়। তাহলে আমার বেগের মাত্রা কত বের হলো? কত বের হলো? এল। আচ্ছা এল টি মাইনাস ওয়ান। এই যে নিচে সময় আছে না, তাহলে আমি নিচে সময় দিয়ে ভাগ করবো তো। তাহলে আমার কত হলো? এল টি মাইনাস টু। এটা কার মাত্রা বের হলো? কার? ত্বরণ। ত্বরণ কার বের হলো? ত্বরণ। ত্বরণ। কথাটা বুঝলাম কি বুঝলাম না? ত্বরণের মাত্রা কি? ত্বরণের মাত্রা কি? এল টি। আচ্ছা বেগের মাত্রা কি বের হলো? বুঝতে পারলি তো? এবার আরেকটা জিনিস বলবো, একক বের করবো। এসআই একক বলতো আমাকে। আচ্ছা এসআই এককটা বলে ফেল। কি হবে এখানে? বেগের জন্য কি হবে? মিটার পার সেকেন্ড। আচ্ছা এখানে কি আছে? আরেকটা সেকেন্ড, দুটা সেকেন্ড, তার মানে কি হয়ে গেল? মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করি এটাও বুঝে নিয়েছিস সবাই। ভেরি গুড। চলে আয়, এরপরে চলে আয় উপরেরটা। বল, বল সমান সমান কি জানি আমরা? আচ্ছা ভর ইন্টু ত্বরণ। তাহলে আমাকে বলে ফেল ভরের জন্য আমি যদি আগে একক বের করি, ভরের জন্য একক কি হয়? কেজি। আর ত্বরণের একক কি হবে? মিটার পার। তাহলে এই হয়ে গেল আর কি বলের কি? বলের কি রে? এসআই একক। কিন্তু এর আরেকটা একক আছে। বুঝতে পারলাম? বুঝলাম কি বুঝলাম না? অগ্নিদীপ, তোকে ধর বাড়িতে বাবু বলে ডাকে, আমরা তোকে অগ্নিদীপ বলে ডাকি, নাকি না? মানুষটা একই রকম, ওই রকম ব্যাপার। চল আচ্ছা এর মাত্রা বের করব। কি হবে মাত্রাটা? বল রে।
এম এর জন্য কি ইউজ করবো বল, এম কি ইউজ করবো, এম, হ্যাঁ কি না, হ্যাঁ কি না রে? এবার বল এ মানে কি, এ মানে কি ত্বরণ, অ্যাসিলারেশন, ত্বরণের মাত্রা কত বের করলাম, এল টি মাইনাস টু। হলো কি হলো না বল, বলের মাত্রা পেলাম কি পেলাম না, কাহা সে আয়া, উহা সে আয়া, ঠিক আছে। নেক্সট, তাহলে আমরা বলের পেয়ে গেলাম। এবার চলে আই, এবার কাকে দেখবো বলতো, ওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা ওয়ার্ক মানে পড়েছিলাম বল ইন্টু সরণ, তাহলে বলের কি, বলের কত পেলাম, এম এল টি মাইনাস টু ইন্টু কত হবে, এটা কি ডি সরণ। আচ্ছা সরণ কি রে বলতো, একটা দৈর্ঘ্য না, মানে এল নিব, এম নিব না টি নিব, কি নেবো রে, এল নিব, কিন্তু কি নেবো, এল নিব। তাহলে একটা এল নিয়ে নিলাম, এলও নিয়ে নিলাম। তাহলে এবার বল কি হবে আমার, এম এল টু টি মাইনাস টু। এটা কার মাত্রা বেরোলো, কার, কার্য, ওয়ার্কে। বুঝতে পারলাম কিনা বল, বুঝে নিয়েছি। আমরা অনেকটা ঘুরেছি, কিন্তু ঘুরেছি অনেকটা, ঠিক আছে। এগুলো বেসিক জিনিস, এগুলো এত পর্যন্ত এমনি জানতে হবে, ঠিক আছে। চলে আস, তাহলে এবার চলে আই। আমরা প্রথমে এখানে একটা পয়েন্ট পড়ছিলাম, কি পড়ছিলাম, যে কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকেই শক্তি বলে, এবং কার্যের মাত্রা, শক্তির মাত্রা আর কার্যের মাত্রা একই। তাহলে কাজের মাত্রা যেহেতু পেয়ে গেলাম, তাহলে শক্তির মাত্রাও কি হবে, সেম। মানে কি রে, এম এল টু টি মাইনাস। বুঝতে পারলাম রে, বুঝতে পেরেছি না পারিনি, সবাই বুঝে নিয়েছিস? ঠিক আছে। কোনটা, হ্যাঁ হ্যাঁ, বেরোবে, বেরোবে না ওটা না, না ভুল হবে না, আশা করি ফিজিক্স তো, এতে ভুল হয় না, ঠিক আছে, ভুল হবে না, দেখবি বেরোবে, একই বেরোবে। আচ্ছা এতটুকু সবার ক্লিয়ার হলো কি, বল রে সুজয় বস। আচ্ছা এবার বল এটার উত্তর কি হবে, কি হবে রে, আচ্ছা একটু মন দিয়ে শুনবো এই জায়গাটা, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট কিন্তু, ওকে। বলেছে দেখ, আলোক রশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হবে। এই কোয়েশ্চেনটা হচ্ছে একদম পরপর 2 বছরেই দিয়েছিল ক্লার্কশিপে, আমি দেখলাম একদম পরপর পরপর 2 বছরেই দিয়েছে, হ্যাঁ এবছরও দেবে, বুঝলি তো, কি দেবে না, কে বলেছে দেবে না, হ্যাঁ চল এবার চল মন দিয়ে শোন। আগে আমরা জানবো সংকট কোণ জিনিসটা কি, প্রথম কথা হলো, একটু মন দিয়ে শোন। আচ্ছা প্রতিসরণ ওয়ার্ডটা শুনেছিস, প্রতিসরণ কি বলতো, বা প্রতিসরণ হতে গেলে কি লাগে, দুটো মাধ্যম লাগে, কি লাগে বলতো, দুটো মাধ্যম লাগে। ব্যাপারটা কি একটু দেখ, ধর এখানে একটা ঘন মাধ্যম আছে, হলো, আর এটা ধর লঘু মাধ্যম, ঠিক আছে। তাহলে দেখ আলো সবসময় কিভাবে চলে, আলো সবসময় কিভাবে চলে, সোজা ভাবে চলে, বুঝলাম কি বুঝলাম না, আলো সবসময় কিভাবে চলে, সোজা ভাবে চলে। এবার কথা হলো যে আলো তো সোজা ভাবে চলে, কিন্তু যদি আমার মাধ্যম ঘন আর লঘু মাধ্যম হয় তখন কি হয়, ধর আলো ধর এই ঘন মাধ্যম থেকে যদি এইভাবে করে আমি পাঠাই, হ্যাঁ তাহলে কি এ কি এইভাবে সোজা যাবে রে বল, সোজা যাবে এইভাবে, যাবে কি, যাবে না, কিন্তু কি হবে না বল, যাবে না। কি হয় অ্যাকচুয়ালি, আমি একটা অভিলম্ব আঁকিয়ে নিই, মাঝখান বরাবর একটা অভিলম্ব আঁকি আগে, এটা অভিলম্ব হলো। তো আমি কি বললাম যে আলোটা কি বলতো সোজা যাবে না, তাহলে কি হয়, যেহেতু লঘু এর জন্য কি অভিলম্ব থেকে কি হবে বলতো, দূরে দূরে সরে যাবে, মানে এইভাবে বেরোবে। কথাটা বুঝতে পারলাম কিনা বল, আমি কি বললাম, আলো সোজা ভাবে যায়, আলো কিভাবে যায়, কিন্তু যদি দুটো আলাদা আলাদা মাধ্যম নেই তাহলে কি হবে বলতো, আলোর দিকের একটা পরিবর্তন ঘটে যাবে, আর একেই বলা হয় কি বলতো, প্রতিসরণ বলা হয়, হলো। এবার গল্পটা হলো দেখ, এই যে আলো আমি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে পাঠাচ্ছি, তাহলে এখানে আমার এইভাবে করে বেরোচ্ছে না রে বল, বেরোচ্ছে কি না, হ্যাঁ কি না বল, হ্যাঁ কি না। এবার ধর আমি চাইলাম কি এই যে রেখাটাকে না যেটা বেরোচ্ছে এটা, একে আমি আরেকটু কাট করাবো, তাহলে কি করবি তোরা বল, তাহলে নিশ্চয়ই এখানে তোরা কি করবি, এটাকে একটু নিশ্চয়ই একটা অ্যাঙ্গেলে কাট করাবি, বুঝতে পারলি কিনা বল, হ্যাঁ
তো তোরা বলি না আমি আরেকটু কাজ করাই যাতে এটা একদম এই বরাবর আসে, এই বরাবর, যাতে অবিলম্বের সাথে এখানে 90 ডিগ্রি কোণ করতে পারে। কথাটা বুঝতে পারলে কিনা? আমি বললাম যে এমন ভাবে আমি আলো ফেলবো, এমন ভাবে ফেলবো, এমন ভাবে আলোটা আমি ফেলবো যাতে কি হয় বল, যাতে এখানে আমাদের 90 ডিগ্রি তৈরি হয় বা এক সমকোণ তৈরি হয়। মানে আমি যত ডিগ্রি অ্যাঙ্গেলে ফেললে, মন দিয়ে শুনবি কিন্তু, আমি যত ডিগ্রি অ্যাঙ্গেলে আলোটাকে ফেলবো যার ফলে এখানে 90 ডিগ্রি তৈরি হবে, একেই বলা হয় তোর সংকট কোণ। কি বলা হয় বল? সংকট কোণ বলা হয়। কি বললাম? বুঝতে পারলাম কিনা? তাহলে দেখ, সংকট কোণে যদি আমরা আলো ফেলি তাহলে প্রতিসরণ কোণ কত হবে? কত হতে হবে বল? কত হতে হবে? যদি 90 ডিগ্রি না হয় তাহলে এটাকে আমি সংকট কোণ বলতে পারবো? পারবো না তো? তাহলে কোয়েশ্চেনে চলে আয় এবার। কোয়েশ্চেনটা পর একবার কি বলেছে দেখ তো, কি বলেছে? আলোক রশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ হয় কত হবে? 90 ডিগ্রি। বুঝতে পারলে কিনা বল? বুঝে নিয়েছিস তো? আচ্ছা, এবার দেখ একটু মন দিয়ে শুনবি, একটা জিনিস পড়াবো, যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন শুনেছিস তো? শুনেছিস? যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা কি জিনিস? দেখ, আলোটা যদি এই যে এই অ্যাঙ্গেলে ফেলেছিলাম, এই যে এটা হচ্ছে তোর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, যার ফলে এখানে 90 ডিগ্রি হয়েছিল, হ্যাঁ কি না? এবার আমি এই অ্যাঙ্গেলটাকে ধর আরেকটু বাড়িয়ে দিলাম, আরেকটু বাড়ালাম, মানে এমন ভাবে বাড়ালাম যে ও 90 ডিগ্রি না হয়ে ও যে মাধ্যম, ঘন মাধ্যম থেকে মেরেছিলাম আবার ঘন মাধ্যমে ফিরে আসলো। হতে পারে না? হতে পারে। আমি কি বললাম কথাটা বল? আমি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মি পাঠাচ্ছিলাম। তো আমি এমন ভাবে পাঠালাম, বুঝিস কিন্তু কি বললাম? কি বললাম বল? আমি এমন ভাবে আলোটাকে পাঠালাম যাতে কি হলো বলতো, ঘন মাধ্যমে থেকে মানে ওখানে মাধ্যমের যে প্রতিফলক যদি ভাবিস, ওখানে ধাক্কা খেয়ে আবার ঘন মাধ্যমেই ফিরে আসলো। কোথায় ফিরে আসলো? আবার ঘন মাধ্যমেই ফিরে আসলো। আর এই যে ঘটনাটা আলোর এই যে ঘটনাটা, একে কি বলা হয় বলতো? আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। কি বলা হয়? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। যার জন্য দেখবি তোর হচ্ছে কোনো পদ্মর পাতায় যদি কোনো জলের বিন্দু থাকে চকচক করে দেখবি মুক্তোর মতো, ঠিক আছে? বা বললি মরুভূমির মরীচিকা, কেন? এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা কিসের জন্য বলতো? কিসের জন্য রে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। হ্যাঁ, অপটিক্যাল ফাইবারেও তোর দেখা যায় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। বুঝতে পারলাম? দেখ, এখান থেকে যে কোয়েশ্চেনটা করে আমার সংকট কোণ হতে গেলে বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ক্ষেত্রে আমার কোন মাধ্যম থেকে আলোকে কোন মাধ্যমে ফেলতে হবে? বলে ফেল। ঘন থেকে লঘু না লঘু থেকে ঘন? কি হবে রে? ঘন থেকে। দেখ, এখান থেকে বারবার দেখাচ্ছি কিন্তু, দেখ, ঘন থেকে লঘু, আমি এখানেও লিখে দিলাম, দেখ, ঘন থেকে লঘু যেতে হবে, ঘন থেকে লঘু। ভুলবো না কিন্তু, ঠিক আছে? ভুলবি না কিন্তু। কি বললাম বল? হ্যাঁ, আরে পাঠাবি কোথার থেকে? তুই লঘু থেকে পাঠাবি? ঘনর থেকে পাঠাতে হবে। হ্যাঁ, ঘনর থেকে ঘনতে ব্যাক হয়ে আসবে, ঠিক আছে? যেটা আমাদের দেখবি রামধনুর ক্ষেত্রেও অ্যাপ্লাই হয়, মানে ওখানেও দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, বল এটা কি হবে? ওখানে অনেক কিছু হয়, রামধনুতে অনেক কিছু হয়, ঠিক আছে? ওখানে ওটা অন্য একদিন বলবো, হ্যাঁ, অন্য একদিন বলবো। এটা বল কি হবে? হ্যাঁ, দেওয়াই আছে না? আচ্ছা, বলেছে ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয়? উত্তরটা কি হবে রে? অপশন এ বলেছে দেখ যকৃৎ, বি বলেছে প্লীহা, সি বলেছে কি বল হৃৎপিণ্ড, আর ডি কি বলেছে? পাকস্থলী বলেছে। হ্যাঁ, পাকস্থলী। হ্যাঁ, আওয়াজটা ভালো লাগছে না? আমার ভালো লাগছে না? পরে আফসোস করবি স্যার আমাদের স্পিকারে পড়ালেন না, মনে কষ্ট পাবি। তো কেন কষ্ট দেবো বল? হ্যাঁ, না, ওটা পড়ালাম, এখন পড়াচ্ছি না, তাহলে দুটাই হয়ে গেল, ধর আফসোস থাকলো না, তাই না? চল, কি হবে উত্তরটা বল? যকৃৎ। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছিস লিভারের পাশে দেখ কি আছে? স্প্লিন, প্লীহাকে কি বলে বলতো? একটা কবরখানা বলে। কার কবরখানা রে? আরবিসির কবরখানা বলা হয়। কেন বলতো? আরবিসি গিয়ে ওখানে গিয়ে কি হয়ে যায়? মরে যায়। ইন দা ভোগ অব মা, মায়ের ভোগে চলে যায়। বুঝতে পারলি তো? একদম। এবার দেখ, একটু মন দিয়ে শুনবো, তার নিচে দেখ, তার নিচে এটা কি আছে? এটা স্টোমাক, পাকস্থলী।
এবার এই যেটা এটা কি আছে রে বল, প্যানক্রিয়াস, অগ্নাশয়। দেখ এই যে অগ্নাশয় কিনা, একে কিন্তু এটা কিন্তু একটা গ্রন্থি এবং একে মিশ্র গ্রন্থি বলা হয়। কি বলা হয়? মিশ্র গ্রন্থি। ভুলবি না কিন্তু। কি বললাম? কেন বলতো? কারণ এ হচ্ছে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা দুই রকম হিসেবে কাজ করে। বুঝতে পারলাম? কি বললাম? অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা দুই রকম হিসেবেই কাজ করে। মানে এই হরমোন সিক্রেট করে যখন, তখন হচ্ছে অন্তঃক্ষরা হিসেবে কাজ করে। আর যখন তোর ধর বিভিন্ন রকম ডাইজেস্টের জন্য বা বিভিন্ন রকম কি বলছিস বল, হ্যাঁ এনজাইম সিক্রেট করে দেখবি ডাইজেস্টের জন্য, তখন কিন্তু ও বহিঃক্ষরা গ্রন্থির মতো কাজ করে। কথাটা বুঝতে পারলি তো? যখন ও বহিঃক্ষরা গ্রন্থিতে কাজ করে তখন নালী দিয়ে এনজাইম বের হয়, আর যখন অন্তঃক্ষরা হিসেবে কাজ করে রক্তের মধ্যে ডিরেক্ট হরমোন পৌঁছে যায়। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে দেখ এই যে যেটা লিভার, যেখান থেকে ইউরিয়া সংশ্লেষিত হচ্ছে, যে প্রসেসে হয় তাকে আমরা অর্নিথিন চক্র বলে থাকি। কি বলে থাকি বল? অর্নিথিন চক্র। কি বললাম বল? অর্নিথিন চক্র। বুঝতে পারলাম? কি বললাম বলতো? অর্নিথিন চক্র। আচ্ছা, একে ইউরিয়া চক্র বলা হয়। ঠিক আছে। আচ্ছা, যকৃৎ কিন্তু আমাদের মানব দেহের বৃহত্তম কিন্তু গ্রন্থি। ঠিক আছে, বৃহত্তম একটা গ্রন্থি, কিন্তু এটা আমাদের ইন্টারনাল, অভ্যন্তরীণ গ্রন্থি। ঠিক আছে, অভ্যন্তরীণ গ্রন্থি। যদি ওভারঅল বলা হয় যে আমাদের বডির সব থেকে বড় গ্রন্থি কি হবে রে? কি হবে? স্কিন হয় কিন্তু। স্কিন হয় কিন্তু সব থেকে বড় অর্গান, গ্রন্থি না, অর্গান। কি হবে বল? অর্গান হবে স্কিন। এখানে যদি গ্রন্থি বলে অবশ্যই কি হবে? লিভারই হবে। যদি বলে দেয় লার্জেস্ট বা, হ্যাঁ আমি বলছি মন দিয়ে শোন, যদি বলে আমাদের দেহের মধ্যে সবচেয়ে বৃহত্তম বা বড় অর্গানের নাম কি, কি হবে বল? কি হবে বল? যদি বলে আমাদের বডির সব থেকে বড় গ্রন্থির নাম কি হবে বল? বুঝতে পারলে এবার? আশা করি বুঝতে পারলে এবার। আচ্ছা, আর এ তো আমাদের কি অবশ্যই আমাদের বডির এমনিতেই বড়, আর বডির ভিতরের মধ্যেও কি এ সব থেকে বড়। এর কতটা ওয়েট হয় বলতো? দেখ প্রায় 1.5 কেজির মতো। প্রায় কি বললাম? 1.5 কেজির মতো। বুঝতে পারলাম? বুঝতে পারলি রে? প্রায় কত বললাম? 1.5 কেজি। আচ্ছা, লিভারের কিন্তু একটা ভালো পাওয়ার আছে। কি পাওয়ার বলতো? রিজেনারেটিং পাওয়ার। মানে কি কেটে দিলি ধর লিভারকে, কেটে দিয়ে আবার তৈরি করে নিতে পারে লিভার নিজেকে। বুঝলাম না? কারো ধর মদ খেয়ে লিভার খারাপ হয়ে গেছে, তোর একদম ধর মানে হাই লেভেলের খারাপ, মদ খাওয়া যদি ছেড়ে দেয় দেখবে লিভার ঠিক হয়ে যাবে। কিডনি আলাদা জিনিস। কিডনি যদি খারাপ হয় কিনা, তোকে কি করতে হবে বলতো? নতুন কিডনি লাগাতে হবে, নয়তো তোকে ডায়ালিসিস করতে হবে, কোনো উপায় নেই। বুঝতে পারলি? ওটা হচ্ছে তোর ইয়ের মতো, ব্যাটারির মতো, ওই যে তোর টর্চ লাইটের ব্যাটারি, বুঝলি? আর লিভারটা হচ্ছে তোর মোবাইলের ব্যাটারির মতো, চার্জ করতে পারবে। বুঝলি না? হ্যাঁ ব্যাস, চল। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন জানবো, বল একটা কোয়েশ্চেন করি, যে ওয়ার্ল্ড লিভার ডে কবে পালন করা হয়? এপ্রিলের, আচ্ছা এপ্রিলের 19 তারিখ। মাথায় রাখবো কিন্তু, হ্যাঁ ওয়ার্ল্ড লিভার ডে কবে পালন করা হয়? এপ্রিলের 19 তারিখ। ঠিক আছে, মনে রাখবি কিন্তু। ঠিক আছে, তাহলে কি কি বললাম কোয়েশ্চেনটা বল? ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয়? কোথায় হয়? আচ্ছা, কোন প্রসেসে তৈরি করে ইউরিয়া? অর্নিথিন চক্র। তাহলে কোয়েশ্চেনটা এইভাবে ঘুরেও দিতে পারে না। অর্নিথিন চক্র কোথায় হয়? লিভারে হয়। আর এই অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়। আর এই ইউরিয়ায় কি হচ্ছে? ইউরিন আকারে বেরিয়ে গেল। বুঝতে পারলে তো? বেরিয়ে গেল। এবার প্লীহাকে কি বললাম? আরবিসি প্রবর্ধন। আর পাকস্থলী তো জানিস, পাকস্থলী কি রে? আমাদের খাবার ডাইজেস্ট করতে হেল্প করে। এবং পাকস্থলীতে কোন খাবার ডাইজেস্ট হয় বলতো? প্রোটিন জাতীয়। কোন জাতীয় বললাম? তাহলে ওখানে একটা এনজাইম পাওয়া যায়, নাম কি? পেপসিন। মন দিয়ে শোন সবগুলো। কি বললাম রে? পেপসিন। এখানে একটা এনজাইম পাওয়া যায়, পেপসিন। হ্যাঁ, আর এই পেপসিনটা কি করে বলতো? প্রোটিন জাতীয় খাবারকে ডাইজেস্ট করতে হেল্প করে। এখানে একটা অ্যাসিড পাওয়া যায়, অ্যাসিড। অ্যাসিডটার নাম কি? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। খাবার পচাতে হেল্প করে। বুঝতে পারলি তো? আচ্ছা, এবার হৃৎপিণ্ডকে একটু দেখি, তাই না? হৃৎপিণ্ড, এই দেখ চলে আসলো হৃৎপিণ্ড। দেখতে পাচ্ছিস? এটা তোরটা নিস। চল দেখ, তাহলে কি বল? এই যে হৃৎপিণ্ড দেখতে পাচ্ছিস। আচ্ছা, একটু মন দিয়ে আমি কয়েকটা কোয়েশ্চেন করছি, বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মন দিয়ে শোন। আচ্ছা, আমাদের গোটা বডি থেকে, হ্যাঁ পুরো বডি থেকে রক্ত, দূষিত রক্ত আমাদের হৃৎপিণ্ডে নিয়ে আসে কে বল? কে নিয়ে আসে বলতো? শিরা। আমি যা বলছি মন দিয়ে শোন কিন্তু। কি বললাম?
আমাদের গোটা বডি থেকে দূষিত রক্তকে হৃৎপিণ্ডে কে নিয়ে আসছে? শিরা। এবং সেই শিরার নাম কি? দেখ এই যে এন্টেরিয়র ভেনা কার্ভা, আর এটা কি সুপেরিয়র ভেনা কার্ভা, মানে নিম্ন মহাশিরা আর ঊর্ধ্ব মহাশিরা বলা হয়। দেখ উপরেরটাকে কি বলা হবে? উপরে আছে মানে কি ঊর্ধ্ব মহাশিরা, আর নিচেরটাকে কি বলা হবে? কি বলা হবে রে? কি বলা হবে? নিম্ন মহাশিরা। এরা কি করলো বলতো? গোটা বডির থেকে দূষিত রক্ত, দূষিত মানে কি বলতো? খারাপ, এই পচা ড্রেনের পচা জলের মতো কার্বন ডাই অক্সাইড যুক্ত, ওটা খারাপ, বুঝতে পারলি? হ্যাঁ, ওই রকম জিনিস না কিন্তু। তাহলে দেখ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় এন্টার করলো? আমাদের হৃৎপিণ্ডের মধ্যে। এটা কি বলতো? রাইট আর্ট্রিয়াম, মানে যেটাকে বলা হয় ডান অলিন্দ, ডান অলিন্দর মধ্যে এন্টার করে। এবার এই দূষিত রক্তটা কোথায় চলে যায় বলতো? কোথায়? ডান নীলয়, মানে ভেন্ট্রিকেল, রাইট ভেন্ট্রিকেলের মধ্যে যায়। কথাটা বুঝতে পারলাম? বুঝতে পারলে কিনা বল। এবার এখান থেকে কি করে বলতো? এই রক্তটা, ঠিক আছে, পালমোনারি আর্টারি, মানে কি ফুসফুসীয় ধমনী, মন দিয়ে শুনিস কিন্তু। আচ্ছা, এটা বলার আগে একটা কথা বলে দিই, আগে শোন। শিরা হচ্ছে দূষিত রক্ত পরিবহন করে, কি বললাম? শিরা দূষিত রক্ত পরিবহন করে, আর ধমনী কি করে? বিশুদ্ধ রক্ত পরিবহন করে। কিন্তু একটু এক্সেপশন আছে, যদি ফুসফুসীয় শিরা হয় তাহলে উল্টাটা হবে, মানে কি বিশুদ্ধ রক্ত, আর যদি হয় ফুসফুসীয় ধমনী কি হবে বলতো? দূষিত রক্ত। বুঝলাম? তাহলে দেখ এই যে খারাপ রক্ত যেটা যেটা বললি বা দূষিত রক্ত, দেখ এই পালমোনারি আর্টারি, যার নাম বললাম ফুসফুসীয় ধমনী, এ কোথায় নিয়ে যায় বলতো? ছু করে ফুসফুসে। ফুসফুসে, ফুসফুসে কি করে বলতো? অক্সিজেনটা আমরা নিচ্ছি, ওই অক্সিজেনটা কি করে বলতো? নিয়ে নিয়ে কি করে? দিয়ে দেয়। কাকে দিয়ে দেয় বলতো? ফুসফুসীয় শিরাকে। ওই ফুসফুসীয় শিরা কি করে বলতো? ওই রক্তটা নিয়ে এন্টার করে। দেখ এই যে এন্টার করছে, এন্টার করছে, এন্টার কোথায় করছে? কোথায় করছে? লেফট আর্ট্রিয়াম, মানে বাম অলিন্দে। বুঝতে পারলে কি ব্যাপারটা? আমি আরেকবার বলছি, অনেকে বুঝতে পারিস, আমি বুঝতে পারলাম। মন দিয়ে শোন। আমাদের গোটা বডির দূষিত রক্ত ছিল, কোথায় এন্টার করলো বলতো? ডান অলিন্দে। কার মাধ্যমে? শিরার মাধ্যমে। শিরার নাম কি? ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা। ওই রক্তটা, দূষিত রক্ত কোথায় পৌঁছালো? তারপর দেখ রাইট ভেন্ট্রিকেলে পৌঁছালো। এবার রাইট ভেন্ট্রিকেল ডান নিলয় থেকে দেখ এই যে রক্তটা যাবে কোথায়? ফুসফুসে। কেন যাবে? অক্সিজেন নিতে। কি নিতে যাবে? অক্সিজেন নিতে। এবং কে নিয়ে যায় এই রক্তটাকে? দেখ পালমোনারি কিরে আর্টারি, মানে ফুসফুসীয় ধমনী। পরীক্ষায় কোয়েশ্চেন দেয়, ফুসফুসীয় ধমনী কেমন রক্ত পরিবহন করে? কি হবে রে? দূষিত না বিশুদ্ধ? দূষিত রক্ত। এবার দেখ লাংসে গিয়ে কি করলো বলতো? অক্সিজেন নিয়ে নিল, এবং অক্সিজেনটা নেওয়ার পর কে নিয়ে আসে আবার হৃৎপিণ্ড পর্যন্ত? ফুসফুসীয় শিরা। দেখ পালমোনারি ভেইন, দেখে যে রক্তগুলো তীর চিহ্ন দেখতে পাচ্ছিস, এ কিন্তু প্রবেশ করালো। কোথায় প্রবেশ করালো? বাম অলিন্দ। এই বাম অলিন্দ থেকে রক্ত কোথায় আসবে আবার? বাম নিলয়। এখান থেকে কি হবে রক্তটা বল? রক্তটা দেখ এই যে অ্যাওটা আছে যেটা, এখান থেকে কি হবে? মানে ধমনীর মাধ্যমে গোটা বডির মধ্যে ছড়িয়ে যাবে। এবার বুঝতে পারলাম রে? গোটা বডিতে ছড়িয়ে যাবে, প্রত্যেকটা কোষে কোষে সাপ্লাই দেবে। হলো? বোঝা গেল আশা করি ব্যাপারটা। এবার দেখ আর দুটা কোয়েশ্চেন বলবো এখান থেকে। হ্যাঁ, প্রথম কোয়েশ্চেন, তোরা শুনে শুনে থাকবি যে ত্রিপত্র কপাটিকা এবং দ্বিপত্র কপাটিকা, শুনেছিস? বলছে আমাদের হৃৎপিণ্ডের কোথায় ত্রিপত্র কপাটিকা থাকে? কি হবে রে বল? এই দেখ এখানে চলে আয়, এই যে আমরা যেটা আমি ছবিটা দেখাচ্ছি, এই যে পোর্শনটায় আমাদের কি থাকে? ত্রিপত্র কপাটিকা থাকে, যেটাকে আমরা কি বলি? ট্রাইক্যাপসিড ভাল্ব বলি। তাহলে যদি বলে ট্রাইক্যাপসিড ভাল্ব, দেখ কোথায় থাকে? আমরা কি বলবো? ডান অলিন্দ, ডান অলিন্দ এবং কি রে? ডান নীলয়। বুঝলাম কি বুঝলাম না? বুঝতে পেরেছি কি পারিনি? পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে কিন্তু হঠাৎ করে দিয়ে দেয়। হলো? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, যেটা বাইক্যাপসিড ভাল্ব কোথায় থাকে? বাইক্যাপসিড কোথায় হবে রে? দেখ এই যেখানে যেটা দেখতে পাচ্ছিস, এই যে ভাল্বটা, এটার নাম হচ্ছে বাইক্যাপসিড ভাল্ব। ঠিক আছে, কি বললাম? বাইক্যাপসিড ভাল্ব। তাহলে এটা কোথায় আছে রে বল? কি হবে? ডান না বাম হবে? বাম হবে, মানে বাম অলিন্দ এবং বাম। বুঝলাম কি বুঝলাম না? বুঝতে পেরেছি তো? দেখ এই দ্বিপত্র কপাটিকার আরেকটা নাম আছে, কি বলা হয়? মিট্রাল ভাল্ব। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে। এবার দ্বিপত্র পড়ে পড়ে আমরা অভ্যাস, যখন এটা দিয়ে দেয় না মিট্রাল ভাল্ব, তখন হয় কাহা সে আ গিয়া, ইহা সে আয়। বুঝতে পারলি তো? এই বুঝলি ব্যাপারটা?
বুঝতে পেরেছিস সবাই? বললে বিপ্লব, বুঝতে পারছিস? বুঝতে পারছিস বাবু? হ্যাঁ, আচ্ছা এখান থেকে আরেকটা কোয়েশ্চেন বলি, বলতো হৃৎপিণ্ডের একটা আবরণী থাকে, নাম কি? কি নাম হবে? পেরিকার্ডিয়াম। আর ফুসফুসের আবরণী কি হবে রে? প্লুরা। কি হবে? মনে থাকবে তো? মনে থাকবে? আচ্ছা প্লুরাল, কিন্তু প্লুরাল বলতো কটা স্তর আছে? দুটা। দুটা। কি বলেছিলাম, একটা ভিসেরাল আর একটা প্যারাইটাল। আর পেরিকার্ডিয়ামের কটা? তিনটা। পেরিকার্ডিয়ামের কিন্তু তিনটা। আর ব্রেনের স্তর কটা আছে বলতো? তিনটা। ব্রেনের আবরণীর নাম কি? ব্রেনের আবরণীর নাম মেনিনজেস। কি বললাম? মেনিনজেস। আরেকবার রিভাইজ মানে রিভিশন কর, বলবি। ফুসফুসের আবরণীর নাম কি? আচ্ছা হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? ব্রেনের আবরণীর নাম কি? কি হবে? কি হবে? এবার স্তরগুলো বলবি। ফুসফুসের কটা স্তর আছে আবরণীর? হৃৎপিণ্ডের কটা আছে? ব্রেনের কটা আছে? আচ্ছা মেনিনজেসের আক্রান্ত হলে কি রোগ হয়? ঠিক আছে, বল এবার 7 নাম্বার কোয়েশ্চেনটার উত্তরটা বল, কি হবে? আচ্ছা মেটাফেজ কে কে হাত তুলবো? একটা দুটা। মেটাফেজ। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিড গুলো পৃথক হয়? আচ্ছা আচ্ছা, একটু মন দিয়ে শুনবো। উত্তরটা তোর, উত্তরটা আমি বলবো না, তোরাই বলবি, ঠিক আছে? আমি জাস্ট একটু কিছু বলবো, এনা হয়ে যাবে? ঠিক আছে। আচ্ছা যারা যারা এনাফেজ বলেছিস, আচ্ছা অনলাইনে আছিস যারা, বলতো উত্তরটা কি হবে? এই যে কোশ্চেনটা 7 নাম্বারটা, এটার উত্তর কি হবে বল রে? কোথায় রে? আমি তো দেখতে পাচ্ছি না, আনসারটা বল। বি, প্রোফেজ। আচ্ছা বি, বল উত্তরগুলো বল। বল রে যারা অনলাইনে আছিস। প্রত্যুষ সাহা বি, শুভদীপ ঝা সি। আচ্ছা শোন, দেখ উত্তরটা আমি আগে বলে দিই, তাহলে ভালো হবে, তারপর আমি বলছি। হ্যাঁ উত্তরটা হবে তোর কি? অ্যানাফিস। ঠিক আছে, কি হবে বলতো? অ্যানাফিস হবে। একটু মন দিয়ে শোন কেন হবে আনসারটা, ওকে? তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে না? চল ঠিক আছে। আচ্ছা এখানে তাকা, এটা 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 হচ্ছে তোর সেল সার্কেল, কোষ চক্র। বলছে একটা কোষ যখন বিভাজিত হবে, বিভাজন হওয়ার আগে ও কি করে বলতো? নিজেকে প্রিপেয়ার করে। বুঝলাম কি বুঝলাম না বল? বুঝতে পেরেছি তো সবাই? হ্যাঁ বুঝতে পেরেছি তো? মানে ব্যাপারটা হচ্ছে এরকম, সবাই ধর তোরা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছিস, তুই এক্সাম দেওয়ার জন্য তার আগে তোরা কি করছিস বল? প্রিপারেশন নিচ্ছিস। তো সেই প্রিপারেশনটা সেলও নেয়, আর সেল যে প্রিপারেশনটা নেয় সেই এখান থেকে একদম G1 থেকে শুরু করে G2 পর্যন্ত চলে। হ্যাঁ, আর একে আমরা বলে থাকি ইন্টারফেস। কি বলে থাকি বল? ইন্টারফেস। কথাটা বুঝতে পারলাম? কি বলে থাকি রে? ইন্টারফেস। আর এই ইন্টারফেস দশাকে প্রস্তুতি পর্বও বলা হয়। কি বলা হয় বল? প্রস্তুতি পর্ব। কি বলা হয় বল? কথাটা বুঝতে পারলাম তো? তাহলে দেখ এই যে ইন্টারফেস দশা, এখানে তিনটে ভাগে বিভক্ত। একটা হচ্ছে G1, আর একটা হচ্ছে S, আর একটা হচ্ছে G2। মানে কিছুই না, G1 মানে গ্রোথ 1 আর কি, হলো? তো এখানে কি হয়? এখানে কিন্তু আরএনএ, প্রোটিন, এটা কি হয়? এরা সিনথেসিস হয়। বুঝতে পারলাম? আরএনএ প্রোটিন সিনথেসিস হয়। এবার যদি বলি এস দশায় কি হয়? এস দশায় হয় ডিএনএ রেপ্লিকেশন। কি হয়? ডিএনএ রেপ্লিকেশন। আজকেই বললাম রেপ্লিকেশন মানে কি রে? হ্যাঁ, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া। মানে এখানে কি করে বলতো? ডিএনএ থেকে ডিএনএ তৈরি করে এরা। হ্যাঁ, মানে ব্যাপারটা কি বলতো? ব্যাপারটা ও তো বিভাজিত হবে, তাই না? ওকে দুটো অপত্য কোষ তৈরি করতে হবে, তো ডিএনএ এর সংখ্যা কি করতে হবে? বাড়াতে হবে। আর এই ডিএনএ এর সংখ্যা বাড়াইতে হলে কোন দশায় বল? এস দশায়, এস ফেজে। পরীক্ষাতে অনেকবার দিয়েছে কোশ্চেনটা যে ডিএনএ রেপ্লিকেশন কোনটা হবে? এই যে এস দশা, অপশন সি, ঠিক মেরে দিবি, এস দশা, অপশন সি ওখানে থাকে। হ্যাঁ না, মাঝে মাঝে অপশন বিও হতে পারে ধর। না আরে আমাকে ওটা না না, আচ্ছা আমি ভুল বলে দিয়েছি,
এস দশা হবে, অপশন সি নাও হতে পারে। চল এবার চলে আয়, দেখ গ্রোথ টু। গ্রোথ টুটা কি জিনিস মন দিয়ে বুঝবো, দেখ। আচ্ছা মন দিয়ে শুনবো। আমরা প্রিপারেশন নিয়ে নিয়েছি, প্রিপারেশন নেওয়ার পর কি হয় বলতো, একদম যাচাই করে নিই যে আমার প্রিপারেশন ঠিক আছে, তার জন্য মক দেই, তার জন্য চেক করি, রিচেক করি, নানা রকম জিনিস। আর সেই রিচেক কোথায় হয় বলতো, এই G2 তে হয়। কোথায় হয়? G2 তে। ব্যাপারটা বোঝা গেল? তারপরে চলে আসে কোথায় বলতো, এম ফেজ। এম ফেজের প্রথম যে ফেজটা তার নাম হচ্ছে প্রোফেজ। কি বললাম বল? প্রোফেজ। আর প্রোফেজে কি হয়, এটা যদি কোষ হয় আর এটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের মধ্যে একটা নিউক্লিওলাস থাকে এবং ক্রোমাটিন জালিকা থাকে, ঠিক আছে, যেটা নিউক্লিয় জালিকা বলি। এই দশায় কি হয় বলতো, এই নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস আস্তে আস্তে অদৃশ্য হতে শুরু করে দেয়। কথাটা বুঝতে পারলি তো? কি হতে শুরু করে দেয় বল? অদৃশ্য হতে শুরু করে দেয়। কি বললাম আরেকবার বল? অদৃশ্য হতে শুরু করে দেয়। কোন উপদশায়? প্রোফেজ। এবং কি হয়, এই যে নিউক্লিয় জালিকা যেটা আছে, এই জালিকাটা কি তৈরি করে? ক্রোমোজোম তৈরি করে। কি তৈরি করে বল? ক্রোমোজোম তৈরি করে। কথাটা বুঝতে পারলাম? তাহলে দেখো 2-3টা পয়েন্ট বলছি, সেটাকে কিন্তু মন দিয়ে শুনুন। প্রথম বললাম এই যে প্রোফেজ, যেটা প্রোফেজ শুরু হয় তখন কি হচ্ছে, নিউক্লিওলাস অদৃশ্য হতে শুরু করে। আমি কিন্তু বলিনি একদম অদৃশ্য হয়ে গেছে, গায়েব হয়ে গেছে, না, অদৃশ্য হতে শুরু করে। নিউক্লিয় পর্দা অদৃশ্য হতে শুরু করে। কথাটা বুঝলাম রে? আর কি হচ্ছে, এই যে এ তোর যেটা নিউক্লিয় জালিকাগুলো কি হয়, সুতোর মতো থাকে না, ওটা আস্তে আস্তে কনডেন্স হয়ে ক্রোমোজোমের আকার ধারণ করে। কার আকার ধারণ করে রে? ক্রোমোজোমের আকার ধারণ করে। কোন দশায় বললাম? প্রোফেজ। কোন দশা বললাম? এবার চলে আসি মেটাফেজ। মেটাফেজে কি হবে তাহলে বল? মেটাফেজে গিয়ে কিন্তু গোলটা হলো না, এই দিকটা খেয়েছে, এই দিকটা খাইনি। এই আচ্ছা চল, ঠিক বলেছি। আচ্ছা তাহলে এটা কি হলো? কোষ হলো। তাহলে আমার প্রোফেজ কিন্তু হয়ে গেছে। এবার কি করবো বলতো? মেটাফেজ। আচ্ছা একটা পয়েন্ট বলে দিই প্রোফেজে, যে সেন্ট্রিওল দুটো কি করে বলতো, দুদিকে 2 মিনিট দিকে কিন্তু ওরা মুভ করতে শুরু করে দেয়। হলো। এবার কি হয় না, স্পিন্ডেল ফাইবার তৈরি হবে এবার। তার মানে সেন্ট্রিওল দুটো এখানে এই দশায় কি হবে, 2 দিকে চলে যায়। বুঝতে পারলাম তো? এবং এই যে ক্রোমোজোম গুলো যেটা আছে, দেখো এই যে ক্রোমোজোম গুলো, এখান থেকে বেমতন্তু তৈরি হয়। বেমতন্তু তৈরি হয়ে কি হয় রে, এই সেন্টোমিয়ার অঞ্চল বরাবর কি হয় বলতো, বেমতন্তু গুলো যুক্ত হয়। কোন দশায় বললাম? কোন দশায় বললাম? মেটাফেজ দশায়। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা একটা কোয়েশ্চেন দেয়, কোন দশায় আমরা ক্রোমোজোমকে সব থেকে ভালো মতো দেখতে পাবো ক্লিয়ারলি? মেটাফেজ। কোথায় বললাম? মেটাফেজ। আচ্ছা এরপরে যেটা দশা আসবে সেটা হচ্ছে কি বলতো, এরপরে আসবে অ্যানাফেজ। অ্যানাফেজে কি হয়, যে অ্যানাফেজে তো এখানে দেখবি এই হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোম গুলো কি হয়ে যায়, দুদিকে চলে যায়, আলাদা আলাদা হয়ে যায়। এর জন্য এটাকে কি বলা হয় বলতো? আচ্ছা দেখ, দেখ এই যে এরা মাঝখানে যুক্ত হয়েছিল, এরা কি করলো, টেনে দুটাই কি করে দিল রে, আলাদা করে দিল। বুঝতে পারলাম রে ব্যাপারটা? আর এটা কোন উপদশায় হয়? অ্যানাফেজ। আর দেখ এই যে ক্রোমোজোমের যে মুভমেন্ট, একদিকে মানে মানে একজন থেকে আরেকজনের থেকে দূরে সরে যাওয়া, একে কি বলা হয় বলতো? ক্রোমোজোমীয় চলন বলা হয়, বা অ্যানাফেজীয় চলন। কারণ দেখ ক্রোমোজোম গুলো দূরে সরে যাচ্ছে, চলন তো বুঝতে পারলাম তো, এর জন্য ক্রোমোজোমীয় চলন বা কি বলা হয় একে বল? অ্যানাফেজীয় চলন বলা হয়। এবার একটু চলে আসে, আমি কোয়েশ্চেনটাই কি ছিল, কোয়েশ্চেনটা কি ছিল বল? মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিড গুলি পৃথক হয়? আচ্ছা এবার একটা কথা বলি, সিস্টার ক্রোমাটিড কি জিনিস মন দিয়ে শোন। ধর এটা একটা ক্রোমোজোম হলো, এগুলো হচ্ছে ধর ক্রোমাটিড, এগুলো ক্রোমাটিড তো। আচ্ছা এই যে ক্রোমাটিড গুলো একে অপরের কি হয়, সিস্টার ক্রোমাটিড। কি হয়? সিস্টার ক্রোমাটিড। ধর এখানে আমি আরেকটা ক্রোমোজোম নিয়ে আসলাম, এটা নীলওয়ালা এটা লালওয়ালা। তাহলে দেখ এই নীল আর লালের সাথে কি সম্পর্ক, বলছে নন সিস্টার। কি রে, নন সিস্টার। আচ্ছা লালের সাথে লাল, এটা কি হবে রে বল? সিস্টার। বুঝতে পারছিস তো? এরা দুটো সিস্টার ক্রোমাটিড, কিন্তু এই 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 দুটোর সাথে যদি কম্পেয়ার করি কি হবে বলতো? বলছে এই যে সিস্টার ক্রোমাটিড গুলো কি হয়, মানে কি হয় রে বল? চলন হয়ে যায়। মানে সিস্টার ক্রোমাটিড গুলো কি হয় বল? পৃথক হয়ে যায়। তাহলে পৃথক কখন হয় দেখতে পেলাম বল? কখন? অ্যানাফেজে। এবার যখন টেলোফেজে কি হয়,
টেলোফেজ দশায় তোর হচ্ছে আবার গিয়ে তোর আস্তে আস্তে দুদিকে চলে গিয়ে আস্তে আস্তে নিউক্লিয় পর্দার আবির্ভাব হয়, নিউক্লিয় লাশ চলে আসে, ঠিক আছে, বুঝতে পারলাম। তারপর মানে নিউক্লিয়াস দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে যায় দুদিকে, তারপরে গিয়ে সাইটোকাইনেসিস হবে কোষ বিভাজনের জন্য। কি হবে বললাম? সাইটোকাইনেসিস। আচ্ছা, বিশাল বড় প্রসেস এটা, আমি জাস্ট 2-3 মিনিটে বলার চেষ্টা করলাম। ওকে, আচ্ছা তাহলে দেখ ব্যাপারটা, তাহলে কোয়েশ্চেনটার উত্তর কি হবে বল? মাইটোসিস কোষ বিভাজনের কোন উপদশায় সিস্টার ক্রোমাটিড গুলো পৃথক হয়? কি হবে? আচ্ছা, একটা কোয়েশ্চেন করি, ওটা মিওসিসে চলে যাবে, ঠিক আছে, মানে মিওসিসের তোর হচ্ছে হ্যাঁ, এই তোর হচ্ছে প্যাকেটিনে ক্রসিং ওভার হবে। হ্যাঁ, আচ্ছা শুন রে, যা বলছি দেখ, ক্রোমোজোমের আকার কখনো কখনো জে আকৃতির হয়, কখনো কখনো এল আকৃতির হতে পারে, কখনো কখনো ভি আকৃতির হতে পারে, কখনো আই আকৃতির হতে পারে। তো এই যে ক্রোমোজোমের আকারগুলো আমরা কোন উপদশায় দেখতে পাবো, মানে কোন দশায় দেখতে পাবো বল? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ? ছবিটা যদি একটু ভালো মতো দেখিস, এখানে তো দেখার সম্ভাবনা নেই, দেখার সম্ভাবনা এখানে। কেন? ধর এখানে যদি এরকম আকৃতির হয় তার মানে কি ভি আকৃতি, কথাটা বুঝতে পারলি তো? ধর যদি একটা বড় হলো আর একটা একটু ছোট হলো তার মানে কি এল আকৃতি, কথাটা বুঝতে পারছিস তো? তার মানে ক্রোমোজোমের এই যে দেখ, এগুলো ভি আকৃতি বা এল আকৃতি আমরা কখন দেখতে পাবো রে? অ্যানাফেজে দেখতে পাবো। কখন দেখতে পাবো? অ্যানাফেজে। আচ্ছা, আর একটা পয়েন্ট বলে দিই তোদের, অ্যানাফেজ এই যে এটা অ্যানাফেজ, ভি আকৃতি, এল আকৃতি, জে আকৃতি, আই আকৃতি কখন দেখতে পাবো? অ্যানাফেজে, ভুলবি না কিন্তু। আরে ক্রোমোজোম ভালো মতো দেখা যায় কিন্তু এখানে আকৃতি দেখা যায়। কোয়েশ্চেন গুলাচ্ছিস কেন? গুলাবি না, যা বলছিস শোন আগে। বুঝতে পারলাম এতটুকুটা? এবার দেখ ছবিটা যদিও ভালো হয়নি, জঘন্য হয়ে গেছে, বুঝলি? আচ্ছা চল কয়েকটা কোয়েশ্চেন ধরে নি ফটাফট। তাহলে বল, কোষ পর্দা, নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস কখন অদৃশ্য হতে শুরু করে? প্রোফেজ। কোথায় একেবারে অদৃশ্য হয়ে যায় বলতো? কোন দশায়? মেটাফেজে গিয়ে। কখন বলতো? নিউক্লিয় পর্দার পুনর আবির্ভাব হয় কখন? কখন হবে? কখন হবে বলতো? টেলোফেজ হবে কিন্তু। নিউক্লিওলাসের পুনরায় আবির্ভাব হয় কখন? টেলোফেজ। আচ্ছা, ভি আকৃতি, জে আকৃতির ক্রোমোজোম আমরা কখন দেখতে পাই? কখন দেখতে পাই? অ্যানাফেজ। কখন হবে? অ্যানাফেজ। বুঝতে পারলাম। কখন একদম সব থেকে ভালো ক্রোমোজোম দেখতে পাই? মেটাফেজ। কখন? বুঝলাম, বুঝতে পারলাম রে। ঠিক আছে, তোরা বুঝে নিয়েছিস অনেক কিছু। আর বল, ডিএনএ রেপ্লিকেশন হয় কোন দশায়? এস ফেজে। কখন? এস। আচ্ছা, তারপরে কি হবে বলতো? সাইটোকাইনেসিস। তারপর কি হবে? সাইটোকাইনেসিস। আচ্ছা, আরেকটা কথা বলে দিই দেখ, সাইটোকাইনেসিস যেটা প্রাণীর কোষ আছে, যেটা প্রাণী কোষ, সেটা ক্লিভেজ পদ্ধতিতে করে। কি পদ্ধতিতে করে বল? ক্লিভেজ পদ্ধতি। আর যারা হচ্ছে উদ্ভিদ কোষ হয় তারা হচ্ছে সেল প্লেট গঠনের মাধ্যমে করে। কি বললাম বল? সেল প্লেট বা কোষ পাত গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস করে থাকে। বুঝলাম? আরেকবার রিপিট করছি কিন্তু, এই যে সাইটোকাইনেসিস কি জিনিস বলতো? ধর এই যে কোষটা দুটা নিউক্লিয়াস বানিয়ে নিয়েছে, তো এবার একে তো দুটো অপত্য বানাতে হবে। এবার অপত্য বানানোর জন্য একে তো বিভাজিত হতে হবে, হ্যাঁ কি না বল? তো এই যে বিভাজিত হওয়াকেই বলা হয় সাইটোকাইনেসিস। যদি এটা প্রাণী কোষ হয়, প্রাণী কোষে সাইটোকাইনেসিস হয় ক্লিভেজ পদ্ধতিতে। বোঝা গেল আশা করি? মানে ক্লিভেজ পদ্ধতিতে দুটো এরকম করে কোষ তৈরি হবে, অপত্য কোষ। আর যদি উদ্ভিদ কোষ হয় সেটা তৈরি হয় কিভাবে? সেল প্লেট গঠনের। ক্লিয়ার হলো? আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখবো, দেখ G0 দশা। G0 দশাটা কেমন জিনিস? বলছে G0 দশা যেখানে একদম বন্ধ থাকে, সবকিছু একদম বন্ধ থাকে। এবার কি হয় ব্যাপারটা, দেখবি কেউ কেউ একটা পরীক্ষা দিল, ধর সিজিএল পরীক্ষা দিলি বা পুলিশের পরীক্ষা দিলি, পরীক্ষা দেওয়ার পর পড়াশোনা কারোর দেখবি একদম পড়াশোনা বন্ধ করে দেয়, যে আমার দ্বারা আর হলো না মনে হয়, একদম বন্ধ। আর কিছু কিছু কি করে বলতো, আবার পড়াশোনা শুরু করো। তাহলে যারা ধর একদম উঠতে পারে না, তার মানে কি ব্যাপারটা বুঝবে কিন্তু, তার মানে ওরা G0, মানে ওদের কোনোদিন বিভাজিতই হতে পারে না ওরা। মানে ব্যাপারটা কি বললাম বলতো? যারা G0-তে থাকে মানে ওর দ্বারা কোনো কিচ্ছু হবে না। বুঝলাম? যেমন হচ্ছে একটা উদাহরণ বলতো, স্নায়ু কোষ। এক্স্যাক্টলি, স্নায়ু কোষ কি হয় না? বিভাজিত হতে পারে না। তাহলে স্নায়ু কোষ কোথায় থাকে? G1, G0, S, G2 কোথায়? G0-তে। বুঝতে পারলাম রে? আচ্ছা, টেক্সট এই কোয়েশ্চেনটা বল।
তুই কি মুখস্থ করে নিয়েছিস? হ্যাঁ, কোশ্চেন গুলো মুখস্থ হয়ে গেছে। এটা কি বলতো, কিচ্ছু না, পার্সেন্টেজের অঙ্ক। ঠিক আছে, দেখ কি বলেছে, বলেছে 25 গ্রাম NaCl, কতটা? 25 গ্রাম NaCl দ্রবীভূত আছে কতটার মধ্যে? 250 মিলিলিটার দ্রবণে। তাহলে দ্রবণের শতকরা মাত্রা কত? কি করবি বল? 250-এ যদি 25 থাকে, 100-তে কত কত হবে বল? 10। আরে বল, কি হবে রে? গামা রশ্মি হলো কি? হ্যাঁ, দেখ গামা রশ্মি হলো, প্রথমটা কি বলেছে, ধনাত্মক আধানযুক্ত। হবে রে? বল রে, যারা অনলাইনে আছিস। হবে না? 2 নম্বরে চলে যাক, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। হবে? এটা হবে। ঋণাত্মক আধানযুক্ত। হবে রে? না, হবে না। এবার বলে ফেল, আমরা যখন তেজস্ক্রিয়তা পড়েছিলাম, তাহলে ধনাত্মক তার মধ্যে কে ছিল? কে ছিল? আলফা রশ্মি। আচ্ছা, এবার বল আমাকে তাহলে ঋণাত্মক কে ছিল? বিটা রশ্মি। কথাটা বুঝতে পারলাম? আলফা হিলিয়াম কণার স্রোত, হিলিয়াম কণার স্রোত। আর হচ্ছে যেটা হচ্ছে বিটা, সেটা হচ্ছে ইলেকট্রন। এর জন্য হচ্ছে নেগেটিভ, আর এই হচ্ছে পজিটিভ। বোঝা গেল? আচ্ছা, একটু মন দিয়ে শুনি। এখানে এর আগের দিনও বলেছিলাম, এটা মনে হয় এর আগের দিনও বলেছিলাম, আরেকবার শুনে নে। যে এই যে এখানে যতগুলো ওয়েভ দেখতে পাচ্ছিস, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড ওয়েভ, ভিজিবল লাইট, আলট্রাভায়োলেট, এক্স রে, এই যে সেই মামা রে, এই না মামা নে না, সরি, গামা রে। ঠিক আছে, গামা রে। তো বলছে যে গামা রে কি, দেখ এখানে কি দেখতে পাচ্ছিস বল? এর ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি। তাহলে দেখ, আমাদের প্রথম কোয়েশ্চেন করছি কিন্তু, হ্যাঁ, আমাদের কতগুলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে? কটা আছে বল? 7টা। কটা আছে রে? সব থেকে বেশি কম্পাঙ্ক দেখা যায় কার? কার দেখা যায়? আচ্ছা, সব থেকে কম কম্পাঙ্ক কার? তরঙ্গ দৈর্ঘ্য কার সব থেকে বেশি? রেডিও। সব থেকে কম কার? গামা। বুঝতে পারলাম তো? সব থেকে ক্ষতিকারক কে বলতো? গামা। ব্যাস, হয়ে গেল। এবার দুটো কোয়েশ্চেন দেবো, কোয়েশ্চেন দুটোর উত্তর করবি। বল কোয়েশ্চেনটা বল। কর রে, অনলাইনে যারা আছিস, 16 নম্বর কোয়েশ্চেনটা কর। দেখছি। আচ্ছা দেখ, দেখ। আচ্ছা, প্রথমে আমি 19 নাম্বারটা বলি আগে। 19 নাম্বারটা এটা হয়েছে কি? 19 নাম্বারটা এটা, এই কোশ্চেনটা কত নাম্বার? কি এটা? এটা? আচ্ছা দেখ, সবাই দেখ, চল। আচ্ছা, একটু শুনবো, এদিকে, এদিকে তাকাবো। তোর পিছনে, বিপ্লবের পিছনে কি ঘুমিয়ে গেছিস বাবু? কোনো ব্যাপার না, ঘুমিয়ে ঘুমিয়ে শুন, শুনতে হবে, বুঝলি? হাল ছাড়া যাবে না, চল। আচ্ছা দেখ, মন দিয়ে শুনবো। এদিকে 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 দেখ। আচ্ছা, আমাদের তেজস্ক্রিয় যদি কোনো পদার্থ হয়, এখান থেকে কে কে বের হয়? 3টা রশ্মি বের হয় মেনলি। কে কে? আলফা, বিটা, গামা। যদি আলফা বের হয়, তাহলে প্রোটন সংখ্যা কত কমে? 2 কমে যায়। 2 কমে। আর ভর সংখ্যা, মাস নাম্বার কত কমে? 4 কমে। কত কমে বললাম? 4 কমে। কথাটা বুঝতে পারলাম? বুঝলাম? আমি যা বলছি আর একবার মানে রিপিট করব, যে যদি একটা আলফা বেরিয়ে যায় না, একটা আলফা যদি বের হয়ে যায়, প্রোটন সংখ্যা কত কমবে? ভর সংখ্যা কত কমবে? এবার যদি একটা বিটা বের হয়ে যায়, বিটা যদি বের হয়ে যায়,
তাহলে কি হয় বলতো, প্রোটন সংখ্যা এক 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 প্লাস হয়ে যায়, বেড়ে যায়, এক বেড়ে যায়, বেড়ে যায়, এক বেড়ে যায়, আর মাস নাম্বার কোনো চেঞ্জ হয় না, নো। ঠিক আছে, কোনো চেঞ্জ হয় না। কথাটা বুঝতে পারলাম কিনা বল। আমি আরেকবার বলছি, আলফা যদি বের হয় প্রোটন সংখ্যা কত কমে, ভর সংখ্যা কত কমে। এবার যদি বিটা বের হয় আমার প্রোটন সংখ্যা কমে না বাড়ে, কত বাড়ে, আর ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, গামাতে কারোর কোনো যাই আসে না, বুঝতে পারলাম তো, কারোর কোনো যায় আসে না। চল চলে আয় তাহলে। এবার আমরা আনসার করবো যেটা নিচের কোয়েশ্চেনটা কি বলেছে দেখ। বলেছে এই যে একটা তেজস্ক্রিয় পরমাণু, এখান থেকে কি বেরোলো বল, একটা আলফা বেরোলো, আর কি বেরোলো, একটা বিটা কণা বেরোলো। তাহলে আমাদের পরমাণু ক্রমাঙ্ক আর ভর সংখ্যা কত হবে দেখ। তাহলে এই হচ্ছে আমার পরমাণুটা, হ্যাঁ কি না। তাহলে এখান থেকে যদি একটা আলফা বের হয়ে যায়, আলফা বের হয়, তার মানে কত কমবে বল প্রোটন সংখ্যা। তার মানে এখানে কত হবে, আর উপরে কত হবে। তাহলে আমি ধরলাম এটা একটা এক্স, এক্স তৈরি হলো এক্স পরমাণু, এবং এখানে কত হবে 200। এতটুকু বুঝতে পারলাম কিনা বল। আমি একটু আগে বললাম যদি আলফা বের হয় প্রোটন সংখ্যা 2 কমে, তাহলে প্রোটন সংখ্যা এখানে 92 আছে, এখানে কত হলো 90, মানে 2 কমে গেছে। ভর সংখ্যা এখানে কত আছে 238, এখানে কত আছে, মানে কত কমলো বল, 4 কমে গেল, হ্যাঁ কি না, হ্যাঁ কি না। আচ্ছা, এবার এবার এখান থেকে আবার কে বেরিয়েছে, বিটা বেরিয়েছে। তাহলে যদি বিটা বের হয় তাহলে এখানে ধরলাম মৌল তৈরি হয়েছে ওয়াই, তাহলে কি হবে, এখানে কি হবে, এক বাড়বে না কমবে। তাহলে এখানে 91, আর এর কোনো পরিবর্তন হবে, মানে 234, মানে উত্তর হবে কোনটা। বোঝা গেল ব্যাপারটা, বোঝা গেল তো। আচ্ছা, এবার এই কোয়েশ্চেনটার উত্তরটা কত হবে বললাম। আচ্ছা দেখবো, তাহলে আমার এখানে 90x 234 আছে না, একই না। একটু মন দিয়ে শুনবো দেখ। বলেছে দুটি, আচ্ছা অপশন উত্তর কি বলেছে, এখানে উত্তর বলেনি, সরি, এখানে তৈরি কি হবে 87 তৈরি হবে, এবং এখানে y 226। আচ্ছা, ভর সংখ্যা পরিবর্তন হয় কখন, ভর সংখ্যা পরিবর্তন হয় কখন। আচ্ছা, তাহলে এখানে ডিফারেন্স কত, ডিফারেন্স কত, একটা আলফা বের হলে কত কমে, তাহলে 8 কমেছে, মানে কটা আলফা বেরিয়েছে, তাহলে আলফা বের হয়েছে 2টি। কথাটা বুঝতে পারলাম কিনা। তাহলে এখান থেকে আমার প্রোটন সংখ্যা কত কমবে, কত কমবে রে, 4। তাহলে এখান থেকে যদি আমি 4 মাইনাস করে দিই কত হবে 86, কিন্তু আছে কত 87, তার মানে একটা কি বেরিয়েছে, বিটা। তাহলে দুটো আলফা আর একটা বিটা হবে, মানে উত্তর কি হবে কোনটা বলতো। আশা করি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছিস তো, বললে কারোর কোনো অসুবিধা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব থেকে বেস্ট হয়ে এটা। আচ্ছা দেখবো, নেক্সট 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 মন দিয়ে শুনবো, কয়টা কোয়েশ্চেন করি, ঠিক আছে। প্রথম কোয়েশ্চেন, আলফা বিটার গামার মধ্যে সব থেকে ভর কার বেশি, আলফা। ভেদন ক্ষমতা কার সব থেকে বেশি, গামা। চুম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে কার বিক্ষেপণ সব থেকে বেশি, বিটা। কি হবে, বিটা। ওকে, আচ্ছা, আর ভেদন ক্ষমতা বলে দিলাম, এটা বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে আমি পাঠালাম, আলফা কোন দিকে যাবে, পজিটিভে না নেগেটিভে, নেগেটিভে। আর বিটা কোন দিকে যাবে, আর গামা, বুঝা চলো, ঠিক আছে। আচ্ছা, এই যে গামার কিন্তু ভর নেই, কোনো আধান নেই, হ্যাঁ, উচ্চ কম্পাঙ্কের হয়, ওকে। আর গামার ভেদন ক্ষমতা সর্বাধিক হয়। আচ্ছা, ক্যান্সারের আক্রান্ত কোষকে ধ্বংস করতে কিন্তু হেল্প করে, কে হেল্প করে, গামা। কারোর ক্যান্সার হয়েছে সেই কোষটাকে মারার জন্য কিন্তু গামা ইউজ করা হয়। বোঝা গেল, বুঝা, গালে থেকে হাত থামাবো, হ্যাঁ। এবার নেক্সট, এতটুকু বোঝা গেল আশা করি, সবাই বুঝতে পেরেছি তো। আচ্ছা, আর কি, পরীক্ষাগারে গবেষণার কাজেও গামা রশ্মিকে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে যাব। ভুল করব না কিন্তু, ভুল করব না, একদম শিওর। একশো 25। আচ্ছা, একটু আগে এটা নিয়ে একটু আলোচনা হলো, হলো না। আচ্ছা মন দিয়ে শুনবো। আচ্ছা বল, যারা অনলাইনে আছিস উত্তরটা কি হবে এটা,
বল দেখি, বল এটা বল। লাস্ট কোয়েশ্চেন, মানে এই যে লাস্ট কোয়েশ্চেন বলতে এই কোয়েশ্চেনটার উত্তর কি হবে? এ। আচ্ছা দেখবো, আচ্ছা কোয়েশ্চেনটা কি আছে, 10 কিগ্রা ভরের বস্তুতে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করতে প্রয়োজনীয় বল কত? আচ্ছা একটু আগে আমি একটা কথা বললাম, বল সম্বন্ধে বললাম না, এই যে বল মানে কি, বল মানে হচ্ছে মা, এম এ। আচ্ছা এম মানে কি, মাস, আর এ মানে কি, অ্যাসিলারেশন বা ত্বরণ, তাই না? আমরা এর একক পড়লাম, মাসের একক হয় কি, কেজি, এবং অ্যাসিলারেশনের একক কি হয়, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা এখান থেকে মাত্রাও বের করলাম, কি করলাম, যে মাত্রা কি হবে, এম এল টি মাইনাস 2 হবে, একই না? বুঝতে পারলাম তো? তাহলে আমি যদি এইটা সম্পর্কটা জানি যে ফোর্স সমান সমান মাস ইনটু অ্যাসেলারেশন, তাহলে আমাকে যে অঙ্কই দিক না কেন এই রিলেটেড আমরা সবগুলোই ছক্কা মারতে পারবো। পারবো কি পারবো না? চলে যায় এবার। তাহলে কোয়েশ্চেনে কি বলেছে একটু দেখে নিই। এখানে কোয়েশ্চেনে বলেছে এখানে যে 25 কিগ্রা, 25 কিগ্রা, তার মানে আমার এখানে এম দেওয়া আছে কি নেই? দেওয়া আছে, 25 কেজি দেওয়া আছে। আচ্ছা এবার বলেছে 5 মিটার পার সেকেন্ড ত্বরণ, তার মানে ত্বরণ মানে এখানে এ অ্যাসেলারেশন দেওয়া আছে কত, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, একই না? এবার এবার কি চেয়েছে, বল কত, একটু আগে বললাম বল মানে কি, এফ সমান সমান কি বললাম, এম এ। তাহলে এম কি হবে, এম কত হবে, 25, এ কি হবে, তাহলে কত হবে, একক কি হবে, নিউটন। ব্যাস হয়ে গেল আমার উত্তর, নিউটন। বুঝতে পারলাম সবাই? বুঝতে পেরেছি তো? বুঝতে পেরেছি সবাই? ঠিক আছে, আজকে এই পর্যন্ত। এখানে